আসসালামু আলাইকুম সবাইকে 45তম বিসিএস লিখিত ফুল কোর্স প্রোগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি লেকচার 10-এ স্বাগতম জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। আর ভাইয়ের সাথে কনভারসেশন করার জন্য আপনারা চ্যাট বক্সটা ইউজ করবেন, আর টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলেও চেষ্টা করবেন চ্যাট বক্সেই বলার জন্য, অথবা কিউএনএ তেও করতে পারেন। সেক্ষেত্রে উত্তরটা পেতে একটু লেট হতে পারে। আর উত্তরণ সম্পর্কিত কোনো তথ্য জানার থাকলে ক্লাসের শেষের দিকে করার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ জানাচ্ছি এবং 4 থেকে 5 মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আহ আমি হচ্ছে জালাল মোহাম্মদ আশফাক। বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি 41তম বিসিএস এ। তো আপনারা যারা এবার 45তম পরীক্ষা দিচ্ছেন, আপনারা মনে হয়, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া।
আহ আপনারা তো মনে হয় এটা বুঝতেই পারছেন যে আপনাদের পরীক্ষাটা অক্টোবরে হবে না, আপনারা একটু সময় পাচ্ছেন। সো খুবই আমার প্রেডিক্টেবল যেটা পিএসসি যেটা করতেছে সেটা হচ্ছে প্রতি পরীক্ষা কোনো না কোনো একটা সময় দেখবেন নভেম্বর ডিসেম্বর বা ডিসেম্বর জানুয়ারি এই ধরনের সময় নেওয়ার চেষ্টা করছে। সো আমার কাছে খুবই প্রবাবল যে জিনিসটা মনে হয় হয়তোবা আপনাদের পরীক্ষাটা ডিসেম্বরে যাচ্ছে। তো ইনশাল্লাহ আপনাদের একটা যারা একটু টেনশনে ছিলেন, আমি এই টাইপের অনেকগুলা মানুষের পার্সোনালি এই ধরনের আমি অনেক ইয়া শুনেছি যে ভাই অক্টোবরে হইলে তো আমার সিলেবাসটা শেষ হবে না, আমার তো এখন অনেক বাকি। সো তারা একটু একটু রিলিফ পাইছেন যে আসলে একটু সময়টা পাওয়া গেল, এবং পরীক্ষার পড়ালেখার করার জন্য আপনি 1 থেকে 1.5 মাস আর একটু সময় পাবেন। এবং আমার কাছে মনে হচ্ছে ইনশাল্লাহ এটা ডিসেম্বরে হয়তো বা হবে। জঞ্জাল আগে শেষ হলেই ভালো, বাট একটু 1 থেকে 1.5 মাসের মতো একটু সময় পাচ্ছেন, এটাকে একটা প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করেন, এটা আমার পক্ষ থেকে সাজেশন রইল। আহ এইবার কথা হচ্ছে আমরা খুব ইম্পর্টেন্ট একটা লেকচার নিয়ে আজকে আলোচনা করব। লেকচারের থেকেও বড় বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রথমত আজকের যে লেকচারটা, এই টপিকটা আপনারা প্রিলিতেই মোটামুটি পড়ে আসছেন, এবং আপনার নতুন করে খুব বেশি যে নলেজ গ্যাদার করতে হবে রিটেনের জন্য এমনটা না। আপনি প্রিলি পর্যন্ত যতটুকু নলেজ আপনার ছিল সেই নলেজটা দিয়েও সেই সাথে জিনিস অ্যাড করা, লেখা, ফিগার আঁকা, ডায়াগ্রাম আঁকা, এই জিনিসগুলো যদি আপনার করতে পারেন, সো এই টপিকটা এত কঠিন কোনো কিছু না, খুবই সহজ কিছু। তাহলে কথা হচ্ছে আমি আসলে আপনাকে আজকে শুধুমাত্র এই টপিকটা পড়াবো এরকম কিছু না। আমি আসলে আজকে আপনাদেরকে এই টপিকটায় আমার স্ট্র্যাটেজি কেমন ছিল, বিজ্ঞান ওভারঅল পরীক্ষায় স্ট্র্যাটেজি কেমন ছিল, এগুলা নিয়ে আলোচনা করবো। এবং আপনাদের সুবিধার্থে আমি যেই আমলে মডেল টেস্ট দিছিলাম সেই মডেল টেস্টের বিজ্ঞান এবং বিজ্ঞান পার্টের স্পেশালি কম্পিউটার পার্টের আমার কোশ্চেনের অ্যান্সার গুলো আমি কিভাবে লিখছিলাম ওই জিনিসটা দেখাবো। এবং আমি জানি না আপনাদের সাথে আমাদের ইলেকট্রিক্যাল ক্লাসে কখনো দেখা হবে নাকি, তাই আমি ইলেকট্রিক্যাল পার্টটাও আজকের ক্লাসেই হচ্ছে গিয়ে দেখাবো আমি যেভাবে লিখছি। সো তার আগে আমি একটু আমার ট্যাকটিক্স আলোচনা করতে চাই। সো ট্যাকটিক্স কিভাবে আলোচনা করব, আর কিছুক্ষণ আগে আমি একটা চ্যাট পাইছিলাম যে পিডিএফ এ নাকি পেজ অ্যাড করা যায় না, এটা একটা ভুল ধারণা, পিডিএফ এ অবশ্যই পেজ অ্যাড করা যায়, এই যে অ্যাড করলাম। সো আমার ট্যাকটিক্স কি ছিল? 1 নম্বর ট্যাকটিক্স, সেটা হচ্ছে এই বিজ্ঞান পরীক্ষাটায় আপনি বাংলাদেশ ইভেন ইফ ইন্টারন্যাশনাল বাংলা, হ্যাঁ, বা ইংলিশ সব থেকে বেশি লেখা, সব থেকে বেশি লেখা এই বিজ্ঞান পরীক্ষায়। সো আপনাকে খুবই ফাস্ট লিখতে হবে, এটা ছাড়া কোনো উপায় নাই, সময় ধরে ধরে খুবই ফাস্ট লিখতে হবে। এবং সেকেন্ড যে জিনিসটা, এখানে কথাটা একটু গুরুত্ব দিয়ে মনে রাখেন, আপনি একটা লাইন বেশি লিখলেন তো আপনার একটা ইম্পর্টেন্ট কোশ্চেনে একটা লাইন কম লিখতে হবে, ঠিক আছে? সো এইখানে আপনার টু দা পয়েন্ট অ্যান্সার করতে হবে, এইটা হচ্ছে গিয়ে মেইন। মানে এখানে যে এত লেখা, আর আপনি যত ভালো বেশি যত পারবেন আপনার লেখার ইচ্ছা করবে তত, কারণ আপনি এখানে জানেন অনেক কিছু, ঠিক আছে? সো এখানে আপনার ওই যে লেখার হ্যাবিটটা এবং লিখতে চাওয়ার অদম্য ইচ্ছা, আরো একটু লিখি, ঠিক আছে, ওই জিনিসগুলো একটু কন্ট্রোলে করতে হবে। হ্যাঁ, সো এখানে খুব ফাস্ট লিখতে হবে এবং টু দি পয়েন্ট লিখতে হবে, এটা হচ্ছে গিয়ে জায়গা। 3 নাম্বার জায়গা, ভাই এটা বিজ্ঞানের মতো জায়গা, এখানে আপনি যদি কোনো কোশ্চেনে ফিগার দেওয়া পসিবল হয় আপনি মাস্ট ওই কোশ্চেনে ফিগার দিবেন, এবং ডায়াগ্রাম দেওয়া পসিবল হইলে ওই কোশ্চেনে ডায়াগ্রাম আপনি মাস্ট দিবেনই, এটা আপনার দেওয়া লাগবে। যেমন আজকে যেই পার্টটা আছে ওই পার্ট গুলাতে কি কি কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, তো ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং কোনটাতে কি ডায়াগ্রাম দেওয়া যায় এই জিনিসগুলো নিয়ে ভাইয়া আমি আলোচনা করব, ঠিক আছে? সো ফিগার, ডায়াগ্রাম, হ্যাঁ, যেমন ধরেন আপনাকে কোনো কিছুর একটা প্রিন্সিপাল বললো, তো প্রিন্সিপালটা আপনি হচ্ছে গিয়ে জাস্ট ডায়াগ্রাম আকারে দিলে এটা টিচাররা বেশি আঁকায়, মানে বেশি প্রেফার করে। সো এই ট্যাকটিক্সটা আপনার হচ্ছে থাকা লাগবেই, ঠিক আছে? এইবার আমার ব্যক্তিগত স্ট্র্যাটেজির কথা বলি, আমার কি কৌশল ছিল। কৌশলটা ছিল, আমি যখন 40 বিসিএস এর কোশ্চেনটা দেখছি তখন দেখছি বিজ্ঞান পার্টে, তখন দেখছি হচ্ছে বিজ্ঞান পার্টে অনেক বেশি কোশ্চেন আসতো, এবং জিনিসটা হচ্ছে গিয়ে কিছু কোশ্চেনের নাম্বার থাকতো 1.5, 1.5, ঠিক আছে? সো
আমি একটা উল্টা ট্যাকটিক্স অ্যাপ্লাই করছি এবং আলহামদুলিল্লাহ এই ট্যাকটিক্সটা আমি প্রত্যেকটা বিসিএস এ অ্যাপ্লাই করছি, যতগুলা রিটার্ন দিছে, এবং খুবই দারুণভাবে ট্যাকটিক্সটা কাজ করছে। কি ট্যাকটিক্স? আমার কৌশলটা ছিল আমি প্রথমে ইলেকট্রিক্যাল অ্যান্সার করব। ইলেকট্রিক্যাল যে পার্টটা আছে ওই পার্টটা আমি প্রথমে অ্যান্সার করব, এটা আমার ফার্স্ট ট্যাকটিক্স ছিল। এবং আপনারা জানেন ইলেকট্রিক্যাল পার্টের নাম্বার হচ্ছে গিয়ে 15। এরপর আমি যেই জিনিসটা অ্যান্সার করতাম সেটা হচ্ছে অবশ্যই কম্পিউটার। কম্পিউটার এই পার্টটার নাম্বারও আপনারা জানেন হচ্ছে 25, এবং তারপরে আমি হচ্ছে বিজ্ঞান পার্টটা অ্যান্সার করতাম। ঠিক আছে? এবং বিজ্ঞান পার্টটা অ্যান্সার করার আমার ট্যাকটিক্স ছিল। বিজ্ঞান পার্টটা অ্যান্সার করার প্রথম ট্যাকটিক্স ছিল আমি আসলে আপনারা হয়তো বা জানেন আমি উদ্ভাসের কেমিস্ট্রি ক্লাস নিতাম। তো আমার অনেক বছরের আলহামদুলিল্লাহ কেমিস্ট্রি পড়ার একটা পড়ার পড়ানোর একটা একটা অভ্যস্ততা আছে। আমি কেমিস্ট্রি পার্টটা আগে অ্যান্সার করতাম, তারপরে হচ্ছে আমি ফিজিক্স রিলেটেড পার্টটা অ্যান্সার করতাম, এবং তারপরে দেখবেন এই বায়োলজি রিলেটেড কিছু পার্ট আছে, ঠিক আছে, ওই পার্টটা অ্যান্সার অ্যান্সার করতাম। বায়োলজি রিলেটেড পার্টটা আপনারা বুঝতেছেনই, যেগুলো হচ্ছে একটু একটু ব্যাখ্যামূলক কিছু কোশ্চেন, যেমন এই রোগে হইলে কি হয়, এই রোগের সমস্যা কি, এই যন্ত্রটা কোন রোগ নির্ণয় করা হয়, আবার এখানে আছে ধরেন কোন কৃষির গুরুত্ব, ঠিক আছে। এই ধরনের জিনিসগুলো আমি একটু পরে অ্যান্সার করার চেষ্টা করতাম। কেন? কারণ এই গুরুত্ব জিনিসটা আপনি বেশিও লিখতে পারেন, কমও লিখতে পারেন। এটা আমি লিখবো সময় বুঝে, ঠিক আছে, রাইট, স্বাস্থ্য মানবদেহ, হ্যাঁ, এই টাইপের জিনিসগুলা। সো এটা ছিল আমার বিজ্ঞান পরীক্ষা দেওয়ার ট্যাকটিক্স। এবং আমি এটা হলফ করে বলতে পারি খুবই আলহামদুলিল্লাহ আমার বিসিএস এ যে কয়টা সাবজেক্ট ছিল এর মধ্যে এই বিজ্ঞান পার্টটা আমার সবচেয়ে সবচেয়ে স্ট্রং একটা জোন ছিল, বিজ্ঞান পার্টটা। এবং এবং আলহামদুলিল্লাহ এই পার্টটা আমি খুবই মানে হচ্ছে গিয়ে ভালোভাবেই হচ্ছে গিয়ে প্রত্যেকটা পরীক্ষা দিতে পারছি, 41 থেকে শুরু করে 44 পর্যন্ত রিটেন যে কয়টা দিয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো দিতে পারছি। এখন এখানে একটা টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে। টাইম ম্যানেজমেন্টের বিষয় কি? এই পার্টটুকু আমি অ্যান্সার করতে সময় নিতাম 1 ঘন্টা 15 মিনিটের মতো, ঠিক আছে, এবং বাকি এই টোটাল পার্টটা আমি পরীক্ষা দিতাম। সো এই ঘন্টা তাহলে এটা সময়টা লাগতো 1 ঘন্টা 45 মিনিটের মতো, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই কেন? কারণ আপনি দেখেন ইলেকট্রিক্যালের পার্টটা মোটামুটি একেবারে ফিক্সড, যে আপনি টু দা পয়েন্ট অ্যান্সার করা যায়, নাম্বার পাওয়া যায়। কম্পিউটারের পার্টটায় টু দা পয়েন্ট অ্যান্সার করা যায় না, এরকম অনেক কোশ্চেন আছে। দ্যাট মিনস এখানে আপনার 50-50 কোশ্চেন। যেমন আপনাকে যদি বলে ই কমার্সের গুরুত্ব লেখো, এফ কমার্সের গুরুত্ব লেখো, আপনাকে কোশ্চেন আসতে পারে যে এখানে ভাইরাস এটা কিভাবে ক্ষতি করে, ঠিক আছে, তারপরে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে। তো কিছু আছে কম্পিউটারের মানে একেবারে ব্যাখ্যামূলক কোশ্চেন আপনাকে ই কমার্স রিলেটেড বি টু সি এই ধরনের জিনিস বলতে কি বুঝো। তো এখানে কিছু কোশ্চেন আছে একেবারে সলিড, আবার কিছু কোশ্চেন আছে হচ্ছে কি এই টাইপের গুরুত্ব ব্যাখ্যা। যেমন এখানে পার্থক্যগুলো অলওয়েজ সলিড, আপনাকে কোশ্চেন আসবেই। হ্যাঁ, র্যাম রোমের পার্থক্য করো, ঠিক আছে, আপনাকে কোশ্চেন আসবেই। মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে, আপনাকে কোশ্চেন আসতে পারে। হাইব্রিড কম্পিউটারের সাথে অ্যানালগ কম্পিউটার বা হাইব্রিড কম্পিউটারের সাথে সুপার কম্পিউটারের পার্থক্য কি, ঠিক আছে। সো এই পার্থক্য রিলেটেড কোশ্চেন গুলো একেবারে ডিরেক্ট সলিড মার্ক। আর ব্যাখ্যামূলক কোশ্চেনে আপনি একটু কম নাম্বার পাবেন, এটা খুব স্বাভাবিক, কারণ এই পর্যন্ত আমি বিজ্ঞানে যতগুলা নাম্বার আমরা দেখতে পারছি 38-এর, আমি 80 খুব রেয়ার কেসে পাইছি, ঠিক আছে। দ্যাট মিনস এখানে আড়াই মানে ওইখানে টিচাররা নাম্বার অন এভারেজে হয়তো 2 দিয়ে দেয়, খুব রেয়ার কেসে হচ্ছে আড়াই দেয়, আপনি যত ভালোই লেখেন না কেন, ঠিক আছে। সো এটা ছিল আমার ট্যাকটিক্স। সো এই ট্যাকটিক্সটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমার এই ট্যাকটিক্সটায় আমি হচ্ছে গিয়ে সফল হইতে পারছি। এবং আমি যতগুলা বিজ্ঞান মডেল টেস্ট দিছি, আমি তো আমার খাতার নাম্বারটা জানি না আসলে, আর যতগুলো মডেল টেস্ট দিছি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো নাম্বার পাইছি, এবং ইনশাল্লাহ খাতাতেও খুব ভালো নাম্বার পাইছি। সো আপনারা যখন ফাইনাল মডেল টেস্ট দিবেন, সো আপনার এরকম কোনো ট্যাকটিক্স থাকতে পারে, এবং আপনি হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারেন, খারাপ না। ঠিক আছে, চলেন তাহলে এবার হচ্ছে গিয়ে আমাদের আজকে পড়ালেখায় চলে যাই। পড়ালেখায় যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে আচ্ছা, খাতা কি আগে দেখাবো নাকি পরে দেখাবো? একটু চ্যাট বক্সে দেখান তো, বলেন তো।
একটু চ্যাট বক্সে আমারে বলেন, আমি খাতাটা আমার দেখাইতে চাই, এটাকে আমি আগে দেখাবো নাকি পরে দেখাবো? আচ্ছা, আগে পরে, আগে পরে। আচ্ছা, আগে পরে, আগে পরে, ওকে। পরে খুব কম পাইছি, ওকে, আমি দেখাই ফেলি। আচ্ছা, দেখাই ফেলি। ওকে, ওকে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে? দেখেন। ওকে, এই খাতাগুলো আপনার পিডিএফ এর সাথে চলে যাবে, আমি উত্তরণের গ্রুপেও আপলোড করে দিব ইনশাল্লাহ। দেখেন, এখানে কিন্তু আপনি খুব বেশি সময় পাবেন না। যেমন ধরেন এই কোশ্চেনটা পার্ট বির কম্পিউটার নেটওয়ার্ক কি এবং নেটওয়ার্কের বিস্তৃতি, এই ধরনের কোনো কিছু একটা জানতে চেয়েছেন, ঠিক আছে? সো দেখেন, আমি এখানে কিন্তু লিখছি, মানে আমি মোটামুটি হচ্ছে গিয়ে এটা একটু বড়ই লিখছি হয়তো, লিখে ফেলছি, ঠিক আছে? এই আমাকে নাম্বার দিছে 2, আড়াইতে 2। তারপরে দেখেন এই যে বায়োস, বায়োস আর বায়োসের বৈশিষ্ট্য কি। এই তো বায়োসটা কি, জাস্ট এটাই বলছি, এবং এটার বৈশিষ্ট্য, ঠিক আছে? যেমন এই কোশ্চেনটা কিন্তু আমার এক পেজে হয়ে গেছে, একেবারে টু দা পয়েন্ট অ্যান্সার করার চেষ্টা করছি, ঠিক আছে? ধরেন এখানে 2.5 নাম্বার হলে বায়োসে হয়তো বা আপনার 0.5 থাকবে এবং তার বৈশিষ্ট্য লেখার জন্য হচ্ছে 2 নাম্বার থাকবে। তো আমি এটা হিট করে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? তারপরের পার্টটা দেখেন, ধরেন আপনারা বলছে এই যে কিছু জিনিস ব্যাখ্যা করতে, এই যে হাব, হ্যাঁ, বা এই টাইপের জিনিস, হ্যাঁ, তো এই টাইপের জিনিস কিন্তু ফিগার আঁকা পসিবল। সো আমি কিন্তু এইখানে ফিগার আঁকার চেষ্টা করছি। এই যে এই ফিগার গুলা, আপনার ফিগারটা আহামরি খুব সুন্দর হইতে হবে তা না, বাট আপনার ফিগারটা থাকলে আপনার খাতাটাই ডিফারেন্ট দেখাবে, ঠিক আছে? তারপরে এই যে দেখেন সুইচ, রাউটার, হ্যাঁ, বুঝতেই পারতেছেন ফিগার গুলো আহামরি জোস হয় নাই, বাট আমি চেষ্টা করার দেখাইছি যে আমি আসলে নাম্বার পাইতে চাই এবং এই জিনিসটা আমি জানি, ঠিক আছে? তো এখানে আমি কিন্তু ফিগার দেওয়ার চেষ্টা করছি। তারপরে দেখেন এই কোশ্চেনটা আপনি যদি দেখেন, এই যে আপনার হচ্ছে সিপিইউ, এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে সব বিসিএস এর জন্য খুব 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের আজকের টপিকের সাথে কানেক্টেড, ঠিক আছে? আপনি দেখেন এখানে সিপিইউর জিনিসগুলো চাইছে, এবং আপনি বুঝতেছেনও এখানে সিপিইউর সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের এটা একটা ফিগার অত্যাবশ্যক, ঠিক আছে? সো আমি কিন্তু এই যে ধরেন এই ফিগারটা দিচ্ছি, আমি কিন্তু আর কোনো বেশি কথা পেঁচাই নাই। So আমি এটা দেওয়ার চেষ্টা করছি, এভাবে লিখছি। সো এই কোশ্চেনটা কিন্তু অনেক ভাবেই আসতে পারে, এই কোশ্চেনটা কিন্তু অনেক ভাবেই আসতে পারে। আচ্ছা, এই কৌশল, আচ্ছা, কম্পিউটারের জন্য আমি স্পেসিফিক ভাবে আমি বই করি নাই। আমি বিজ্ঞান, আমাদের সময় আমি উত্তরণের শীট গুলা দেখছিলাম, আমাদের সময় শীট আকারে ছিল, আর একটা সায়েন্স আওয়ার বই ছিল, আমি এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে দেখছিলাম। আচ্ছা, সো এখানে আপনি দেখেন এইটা কিন্তু আজকের আমাদের সাথে আছে, হ্যাঁ, তো এই রিলেটেড আপনার কি ধরনের কোশ্চেন আসতে পারে আমি এখানে লিখে দেই। ধরেন আপনারা বলতে পারে কম্পিউটার কি। আপনার বিসিএসটা কিন্তু এখানে সিএস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য না, ঠিক আছে? আপনার এখানে বলতে পারে এর সংগঠন সম্পর্কে আলোচনা করো, সংগঠন সম্পর্কে আলোচনা করুন, ঠিক আছে? তো এই টাইপের কিন্তু আপনার কোশ্চেন আসতে পারে, একই কোশ্চেন, একই প্যাটার্নের একই কোশ্চেন, ঠিক আছে? তো আপনার যাই আসুক এইটাই আপনার আবার কোশ্চেন আসতে পারে, অ্যারিথমেটিক লজিক ইউনিট এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? সো এটা কিন্তু এই ফিগারের সাথেই হচ্ছে গিয়ে কানেক্টেড। হ্যাঁ, তো এই তো চলো সামনের দিকে যাই। তারপরে যে অপটিক্যাল ফাইবার, দেখেন অপটিক্যাল ফাইবারের কোশ্চেনও কিন্তু আমি একটু ফিগার টাকার চেষ্টা করছি, এই ফিগারটা আমি পাইছিলাম উত্তরণের বইতে, ঠিক আছে? অপটিক্যাল ফাইবারের গুরুত্ব, সো আপনি এই টাইপের সবগুলো কোশ্চেনই পাবেন এই ধরনের গুরুত্ব, ঠিক আছে? তো আপনি এই গুরুত্ব মেনশন করে দিতে পারেন। দেখেন আমি কিন্তু খুব বেশি কিছু লিখি নাই, হ্যাঁ, আমার টার্গেটটা ছিল আমি সংজ্ঞা লিখবো 4টা থেকে 5টা পয়েন্ট হচ্ছে গিয়ে আমি লিখবো, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট, একেবারে টু দা পয়েন্ট অ্যান্সার, ঠিক আছে? কারণ এর থেকে বেশি লেখার আপনি সময় পাবেন না, আমার লেখাগুলো একটু ফাঁকা ফাঁকা, হ্যাঁ। সো আপনি এটা লিখলে বড় জোরে এই আমাদের যেই লিগ্যাল সাইজের পেপার দেয় 1 পেজ হয়তো বা লাগবে, এটা A4 সাইজের পেপার ছিল, ওকে। তারপরে এই যে ব্লুটুথ কি, ব্লুটুথের বৈশিষ্ট্য, ঠিক আছে? সো আপনি এই যে কি টাইপের কোশ্চেনে আপনি 2 লাইন ম্যাক্স হয়তো বা 3 লাইন লিখতে পারবেন, এর থেকে বেশি কিন্তু লিখতে পারবেন না, ঠিক আছে? সো এই যে দেখেন ব্লুটুথের হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য, হুম। তারপরে এই যে দেখেন রোবোটিক্স এর গুরুত্ব, হ্যাঁ। সো এই যে এই ধরনের আপনাকে এই জিনিসগুলা লেখছে। তারপরে এই যে সফটওয়্যার পাইরেসি, হ্যাকিং, ঠিক আছে? তারপরে হচ্ছে আহ এই ধরনের কিছু কোশ্চেন, হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে কি এই যে এই টাইপের কোশ্চেন গুলা দেয় কিন্তু, যেমন দিতে পারে আপনার ভাইরাসের রিলেটেড কোশ্চেন, হ্যাঁ, আমি একটু লিখে দেই। ভাইরাস এটা হচ্ছে বিসিএস এর
টিচারদের খুবই পছন্দের কোশ্চেন, ভাইরাস, হ্যাঁ, তারপরে আপনার আসতে পারে ম্যালওয়্যার, ঠিক আছে। সো এই টাইপের জিনিসগুলো আপনার পরীক্ষায় আসতে পারে, হ্যাঁ, এবং আপনারা, আমি চেষ্টা করছিলাম এই জিনিসগুলো একটু কম্পারেটিভ অ্যানালাইসিসে পড়া, ঠিক আছে, মানে পার্থক্য টাইপের করে পড়া। তাহলে তখন কি আপনি পার্থক্য আসলে পার্থক্য লিখতে পারবেন, এবং পার্থক্য আকারে পড়লে ওই জিনিসগুলো আপনার মনেও থাকবে, ঠিক আছে। সো আমি এই ট্যাকটিক্সটা ফলো করার চেষ্টা করছিলাম। তো পার্থক্যগুলো আলাদা আলাদা করে থাকলে ওইটা আসলে তো পারতামও, পার্থক্য আসলেও পারতাম, ঠিক আছে। সো এটা ছিল আমার ট্যাকটিক্স, হ্যাঁ, ভাইরাস, ম্যালওয়্যার, ফার্মওয়্যার, ঠিক আছে, এই জিনিসগুলো পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে। ওকে, তারপরে যে ওয়েবসাইট, তারপর হচ্ছে ওয়েব পেজ, এগুলা কি, এই তো এই ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আপনাদের যখন পড়ানো হবে এটা একটু ভালো করে পড়েন। এখান থেকে রেগুলার কোশ্চেন আসে, এমন কোনো রিটেন নাই যেখানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কোশ্চেন আসে না, ঠিক আছে। তারপরে এর কাজ, সো এই ছিল বলতে গেলে হচ্ছে গিয়ে আমার কম্পিউটার পার্টের ইয়া। সো আমি মনে হয় আপনাদেরকে একটা ওভারঅল ধারণা দিতে পারছি যে কম্পিউটারের কোশ্চেনের সাইজ গুলা। আলহামদুলিল্লাহ আমি কতটুকু লিখে আমি আসলে বিজ্ঞানে একটা ভালো নাম্বার পাইছি। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি হচ্ছে গিয়ে বিজ্ঞানে ভালো নাম্বার ক্যারি করতে পারছি, এবং আমার কোশ্চেন গুলা টু দ্য পয়েন্টই আমি রাখার চেষ্টা করছি, ঠিক আছে। সো এই ছিল আমার বিজ্ঞানের পার্ট। হ্যাঁ, সো এবার হচ্ছে গিয়ে বিজ্ঞানের কম্পিউটারের পার্ট। ওকে, রাইট, ফার্স্ট টু দ্য পয়েন্ট, ফিগার অথবা ডায়াগ্রাম, যেটা হচ্ছে গিয়ে পসিবল, যেটা আসলেই আপনি দিতে পারেন, ঠিক আছে। তো এবার আসেন আমি একটু দেখাই দিই ইলেকট্রিক্যালের পার্ট, কারণ ইলেকট্রিক্যালের পার্টে আপনাদের সাথে আমার ক্লাস নাও থাকতে পারে। তো আমি একটু দেখাই দিচ্ছি, হ্যাঁ, এটা দিয়ে আমি পরীক্ষা শুরু করছি, মানে যে কোনো পরীক্ষা আমি ইলেকট্রিক্যালের পার্ট দিয়ে শুরু করছি। এই মডেল টেস্টটায় বিজ্ঞানে আমি পাইছিলাম 85, এই মডেল টেস্টটায় বিজ্ঞানে আমি পাইছিলাম 85। আচ্ছা, মানে টোটাল। আচ্ছা, এই যে যেমন মাইক্রোফোন, মাইক্রোফোনের ক্রিয়া কৌশল ফিগার দেওয়ার চেষ্টা করছি, বুঝতেছেন ফিগার আহামরি ভালো হয় নাই, বাট আমি দিছি, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এই যে চৌম্বকীয় আবেশ, ঠিক আছে, এই যে চৌম্বকীয় আবেশের ফিগার সহ আমি ব্যাখ্যা করছি, ঠিক আছে। এই যে দুইটা ফিগার দিছি, একটা না দুইটা ফিগার দিছি, চৌম্বকীয় আবেশ কি, আবার এটা কিভাবে হচ্ছে গিয়ে করে, হ্যাঁ, এই ফিগারটা উত্তরণের বইতে আছে, এসএসসি ইন্টারমিডিয়েটের বইতেও আছে, ঠিক আছে। তারপর সৌরকোষ কি, দেখেন এই সৌরকোষের একটা মডেল দিছি। আপনি দেখেন আমি এখানে কয়টা লাইন আসলে লিখছি, লাইন আপনি দেখেন, এই যে একটা লাইন লিখছি, এই যে একটা লাইন লিখছি, ঠিক আছে, এই ফিগার রাখছি, দেখছেন, মানে কোশ্চেনটা কিন্তু আপনার একেবারে এরকমই হইতে হবে। সো আপনি কিন্তু খুব বেশি লিখবেন এই মেন্টালিটিতে বিজ্ঞানে গেলেই আপনি ধরা খাবেন। আপনার খুব 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 টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে, এবং সবকিছু থাকতে হবে, ঠিক আছে। ওকে, তারপরে এই যে দেখেন ফিউজ, তো ফিউজের একেবারে প্রিন্সিপালটা লেখছি, ঠিক আছে। সো কোনো কিছু প্রিন্সিপালে কিন্তু ফিগার আঁকা বা ডায়াগ্রাম আঁকাটা খুব সহজ, যেটা হচ্ছে গিয়ে আমি হচ্ছে করার চেষ্টা করতাম। হ্যাঁ, সো এই যে তারপরে দেখেন দূরবর্তী স্থান থেকে এই যে ডিসি অপেক্ষা এসি কারণ কেন সুবিধাজনক, এই যে এখানে আপনার স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করা হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়। এই আবার এখানে দেখেন আমি একটা, এটা যে কোন সূত্র অ্যাপ্লাই করে করে ওই সূত্রটাও আমার জানা ছিল, এটা আমি দিছি, ঠিক আছে। ফিগার দিলে দেখা লাগে কম, এটা টাইম সেভ হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে স্পিকার, স্পিকারে দেখেন এটা প্রিন্সিপাল, আমি কোনো কিছুর প্রিন্সিপালের ফিগারটা দেওয়া মানে খুব প্রেফার করতাম। দেখেন আপনি কিন্তু সংজ্ঞায় এটাই লিখছেন যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। তো আপনি এটা কেন একটু একটা লাইনে যদি আপনি এটা মেনশন করে দেন, আপনার টিচারের এটা চোখে পড়বে। এই খাতাটার 10টা খাতার থেকে সে মানে থরলি চলে যাবে না, এটা একটু দেখবে, আচ্ছা কিছু একটা করার চেষ্টা করছেন উনি, ঠিক আছে। এই যে দেখেন ফিগার দিচ্ছি। তো এই ছিল হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার রিটেন এই কম্পিউটার পার্টটা, ঠিক আছে, পার্টটা কম্পিউটার পার্টটার এবং হচ্ছে ইলেকট্রিক্যাল পার্টটার হচ্ছে গিয়ে বিষয়। সো চলেন তাহলে এইবার হচ্ছে গিয়ে আমরা আমাদের পড়ায় চলে যাই। পড়ানোটা আজকে খুব সহজ, আজকের পড়ার বিষয়টাও আসলে খুব সহজ, বাট আসলে কতটুকু লিখতে হবেন, এবং আপনি আশেপাশে মোটামুটি যেই বই পাবেন বা যেই সলভই পাবেন, দেখবেন আপনার 2.5 নাম্বার কোশ্চেন লিখে রাখছে 1 পৃষ্ঠা। অত কিছু ভাই আপনার লেখার আসলেই সময় হবে না। সো আপনাকে একটু, মানে একটু একেবারে 1 লাইন থেকে 2 লাইন, যেমন আপনারা হচ্ছে ওই সৃজনশীল কোশ্চেন গুলো তো পড়ে আসছেন, আপনারা জানেন ওই জ্ঞানমূলক কোশ্চেনে যতটুক লেখে অতটুকুই হচ্ছে গিয়ে ধরেন আপনার লেখা, ঠিক আছে। সো চলেন এবার আমরা আগাই। হ্যাঁ ভাই, পিডিএফটা অ্যাড থাকবে, আমি এটা একসাথেই দিয়ে দিব। এটা আপনার আমাদের লেকচারের সাথেই কানেক্টেড, পিডিএফটা পাবেন আপনি এটা। ওকে।
ওকে, সো আমরা ওই যে আমাদের ব্যাক টু দ্য মেইন স্লাইড। এবার আমরা হচ্ছে আমাদের পড়ায় চলে যাই এবং হচ্ছে গিয়ে আহ যে টপিকটা আছে, আপনারা যারা ইন্টারমিডিয়েট এইচএসসি, হ্যাঁ, এইচএসসি 15 ব্যাচ এবং তার থেকে যারা ছোট, তারা আসলে আইসিটি নামের একটা সাবজেক্ট পড়ে আসছে, তারা হচ্ছে গিয়ে এটা পাশ করে আসছে। হ্যাঁ, সো তাদের জন্য এই লেকচারটা আসলে অনেক কিছু না। ভাইয়া, এটা হচ্ছে A4 সাইজের পেপার ছিল, এটা A4 সাইজের পেপার ছিল, তাই হচ্ছে একটা থেকে আরেকটা পেজ চলে গেছে। ওকে, তো চলেন আমরা হচ্ছে গিয়ে যাই। তো এটা তো আজকে আমার ট্যাকটিক্স নিয়ে আলোচনা করলামই, বললামই। ওকে, এইবার দেখেন, এটা কম্পিউটারের ইতিহাস। আপনি বুঝতেছো না, এই ইতিহাস আসলে আপনাকে পরীক্ষায় আসবে না। ঠিক আছে, অ্যাবাগাস কত সালে হইছে, হ্যাঁ, নেপিয়ারের অস্থি কত সালে হইছে, ইভেন ইফ এগুলো এখন প্রিলিতেও দেখি আসে না। আমরা একটু স্মার্ট হইছি। প্রাচীন যুগ, মধ্যযুগ, হ্যাঁ, স্লাইড রুলস, যান্ত্রিক ক্যালকুলেটর, এটা বুঝতেছি নি, এগুলো হচ্ছে ইরিলেভেন্ট অনেক। আপনি 2016 সালে যেই আইসিটি বই পড়ছেন, ওইটা এখনের থেকে আপডেটেড আছে, মানে আপনি বিসিএস এ যে পরীক্ষা দিবেন এটা থেকে অনেক আপডেটেড আছে। ওইটা আপনার জন্য মোর দেন এনাফ। ঠিক আছে, এই যে প্রাচীন যুগ, মধ্যযুগ, পাঞ্চ কার্ড, হ্যাঁ, চার্লস ব্যাবেজে, ঠিক আছে। সো এই জিনিসগুলো হচ্ছে কি আপনার আছে। এখন আধুনিক যুগ থেকে শুরু হয়েছে আপনার একটু পড়ালেখা, আপনি এগুলা জানবেন, বাট এগুলা থেকে একটু বেশ কম কোশ্চেন আসতে দেখা যায়। ঠিক আছে, এখান থেকে বেশ কম কোশ্চেন আসতে দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে প্রিলিতে আমরা পড়ছি কোনটা কি। সো এখানে আপনার ট্রানজিস্টর আছে, হ্যাঁ, এগুলোও কিন্তু আসলে প্রিলি রিলেটেড পড়ালেখা। আমি আবারও বলতেছি, এগুলো কিন্তু আপনার প্রিলি রিলেটেড পড়ালেখা। রিটেন কোনটা আসবে, কোনটা ইম্পর্টেন্ট, ভাই আমি এখনই বলতেছি। ঠিক আছে, এই আইসি, ইন্টিগ্রেটেড মানে সার্কিট, হ্যাঁ, মাইক্রোপ্রসেসর, এগুলো আপনার কত সালে হয়েছে, এগুলো হচ্ছে প্রিলি রিলেটেড পড়ালেখা। একটা আধুনিক কম্পিউটারের বৈশিষ্ট্য, এটা 2023 সালে বা 24 সালে আপনি যখন আইসা বিসিএস পরীক্ষা দিবেন, একটা বিসিএস এর ক্যাডারের কাছ থেকে এটা আসলে জানতে চাওয়ার কোনো মানেই হয় না। ঠিক আছে, সো এটা আপনার পরীক্ষার জন্য আসলে ইম্পর্টেন্ট না, এটা বুঝতেছেনই আপনি। ওকে, এইবার হচ্ছে গিয়ে আমরা একটু ইম্পর্টেন্ট টপিকে আসছি। এখান থেকে হচ্ছে গিয়ে পরীক্ষায় কোশ্চেন আসা শুরু করে। যেমন আপনার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে পঞ্চম প্রজন্ম, ঠিক আছে, ফিফথ জেনারেশন, প্রজন্মের বৈশিষ্ট্য। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন গুলা আপনার হচ্ছে গিয়ে চাওয়ার প্রবণতা অনেক বেশি। বা চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্যগুলা কি, এন্ড কেন ভাই এত কিছু থাকলে পঞ্চম প্রজন্মই কেন? কারণ এটা আপডেটেড। ঠিক আছে, সো এটা আপনার আপডেটেড, এখান থেকে আপনার কোশ্চেন আসবে বেশি। ঠিক আছে, সো এটা আপনার ভালো করে জানতে হবে। তো আপনি নর্মালি যখন পড়বেন, ফার্স্ট জেনারেশনের বৈশিষ্ট্য জানবেন, ঠিক আছে, তারপরে সেকেন্ড জেনারেশনের বৈশিষ্ট্য জানবেন, এখান থেকে এই যে ট্রানজিস্টর আসা শুরু করে। ঠিক আছে, একটু আগে ট্রানজিস্টর দেখছে, আর ফার্স্ট জেনারেশনের এটা জানেনই। ঠিক আছে, এখানে ভ্যাকিউম বা বায়ু শূন্য ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, থার্ড জেনারেশনের আইসি ইউজ করা হয়, আইসি নিয়ে একটু দেখছেন, এবং এখানে হচ্ছে গিয়ে উচ্চতর প্রোগ্রামিং এর ভাষা সি, সি প্লাস, হ্যাঁ, এবং প্রত্যেকটা জেনারেশনের কাইন্ডলি উদাহরণ দুইটা করে জানবেন, একটা বা দুইটা উদাহরণ। ঠিক আছে, এই ফোর্থ জেনারেশনটা একটু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতে পারে, একটা স্টার দিলাম। ঠিক আছে, সো এখান থেকে এই যে ভিএলএসআই, ভেরি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আসছে। এবং আপনার জন্য আসলে ইম্পর্টেন্টের জায়গাগুলো এই যে ফিফথ জেনারেশন থেকে, কারণ এইখানেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, বা মেশিন লার্নিং এর যে বিষয়গুলো আছে, সেইগুলা হচ্ছে গিয়ে মানে আসা শুরু করছে। ঠিক আছে, সো এটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট ফিফথ জেনারেশনের বিষয়টা, কারণ এটা হচ্ছে গিয়ে একেবারেই আপডেটেড যে বিষয় সেটা। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে আপনার ফিফথ জেনারেশনের যে বিষয়টা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কারণ এখানে আপনি পরীক্ষায় যদি আসে, আপনার ধরেন এটার সাথে একটা লেজ লাগাই দিতে পারে। ঠিক আছে, বা যদি আপনি বৈশিষ্ট্য দেয়, তো আপনার জন্য টার্গেট থাকবে 5 থেকে 6টা বৈশিষ্ট্য। 2.5 নাম্বারের কোশ্চেন যেহেতু, 2.5 নাম্বারের কোশ্চেনে আপনি প্রত্যেকটা বৈশিষ্ট্য, লেজিট বৈশিষ্ট্যকে 0.5 দিয়ে আপনি হচ্ছে গিয়ে 5টা বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে লিখবেন। বেশি লিখতে পারলে তো ভালো। ঠিক আছে, এই 5টা বৈশিষ্ট্য আপনি লেখার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে গিয়ে আমার সাইড থেকে আপনাদেরকে সাজেশন। সো এখানে কিন্তু কোশ্চেন আসে এবং একটু আপডেটেড কোশ্চেন আসতে দেখা যায়। ঠিক আছে, ওকে, এটা তো বুঝতেছেনই, এটা হচ্ছে সিক্স জেন, এটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এই তো ভাইয়া, কোয়ান্টাম কম্পিউটার কি ফিফথ জেনারেশনের মধ্যে পড়বে নাকি? আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, এটা আমার জানা নাই। এটা একটু আপনি একটু গুগল করে একটু জেনে নিয়েন, এটা আমি আসলে জানি না। আচ্ছা,
আমি এরকম আমার ভাইবার অনেকগুলা হয়েছে যে আমি আসলেই জানি না, ভাইবার একটা এক্সপিরিয়েন্স এই ভাইয়ের কোশ্চেন দিয়ে আমি শেয়ার করি। ঠিক আছে? হ্যাঁ, গুরুত্ব অনুযায়ী মার্ক করে দিয়েন, অবশ্যই দিচ্ছি। আমি ভাইভাতে ফার্স্ট একটা কোশ্চেনের অ্যান্সার পারছি, সুন্দর করে দিছি। সেকেন্ড আর একটা কোশ্চেনের অ্যান্সার পারছি, ওটাও আমি ঠিক দিছি। তারপরে একটা কোশ্চেন আমাকে করছে, আমি বলছি সরি স্যার। তারপরে আরেকটা কোশ্চেন করছে ওইটারই লেজ ধরে, আমি বলছি স্যার সরি, এটা আমার জানা নাই। তারপরে থার্ড আর একটা কোশ্চেন করছে, কোশ্চেন গুলো একটু ভিতরের ছিল। তখন আমি বলছি স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা আমার জানা নাই। পরে স্যারের মনে হয় আমার প্রতি একটু মায়া হয়েছে, বা উনি আমি যখন এইভাবে বলছিলাম তখন স্যার হচ্ছে গিয়ে একটু নড়ে চড়ে বসছে। তারপরে উনি একটু একটু কমন জিনিসগুলো কোশ্চেন করা শুরু হয়েছিল। সো আহ ভাইবা বোর্ডে জানি না বলাটাও খুব ভালো একটা জিনিস, মানে আপনার এটা বলার পর আমার কাছে মনে হইলো এই জিনিসটা। ওকে, সো আপনাদের ভাইবা দেওয়ার বেশি দিন বাকি নাই, খুব ফাস্ট হচ্ছে গিয়ে 44-এর ভাইবাটাও শুরু হয়ে যাবে নেক্সট ইয়ার। আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়েন যে আপনারা আগামী বছরে ইনশাল্লাহ ভাইবা দিতে যাচ্ছেন। ঠিক আছে? এই আর বিসিএস এর জট আস্তে আস্তে খুলতে যাচ্ছে, এবং এটা বুঝতেছেনই যে 43 বিসিএস এর, হ্যাঁ, এই যে ভাইবা নেওয়াটা এটা অবভিয়াসলি ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো ডিসেম্বরের মধ্যে শেষ হলে 44 বিসিএস এর রেজাল্টটা বাকি, ওদের ভাইভাটা বুঝতেছেন খুব ফাস্ট যাচ্ছে। তারপরেই তো আপনারা এই মিলন ভাই, এটা নিয়ে আমরা কথা বলছি 45 রিটেন কবে, আনুমানিক ডিসেম্বর হতে পারে। ওকে, তারপর হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ। হ্যাঁ, আপনারা জানেন যে অ্যানালগ কম্পিউটার গুলা কোনগুলা। ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে পুরানো আমলের এই যে বাইকের যে কাঁটা, ঘড়ির কাঁটা। ঠিক আছে? ডিজিটাল কম্পিউটার কোনটা এটা আমরা জানি, 0 এবং 1 কে সংকেত করে, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে চালায়। হ্যাঁ, এবং এটাও আপনি জানেন যে হচ্ছে গিয়ে সুপার কম্পিউটার কোনগুলা। ঠিক আছে? সো এই যে হাইব্রিড কম্পিউটার তো বুঝছেনই, অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারকে সমন্বয় করে যে কম্পিউটারটা। রহিম ভাই, আমার প্রত্যেকটা বিসিএস এই বিসিএস প্রশাসন ক্যাডারই হচ্ছে গিয়ে ফার্স্ট চয়েস ছিল। আমার 43 বিসিএস এর ভাইভা 19 সেপ্টেম্বর, এবং আলহামদুলিল্লাহ এই ভাইভাটা আমি দিতে যাচ্ছি না। ওকে, এবং আর কোনো বিসিএস এরই আমার ভাইভা টাইভা দেওয়া লাগবে না, পরীক্ষাও দেওয়া লাগবে না, কিছুই করা লাগবে না, আলহামদুলিল্লাহ। এই ঠিক আছে? তো আবার এখানে হাইব্রিড কম্পিউটারের মধ্যে আছে আপনার সুপার কম্পিউটার। ঠিক আছে? এর মধ্যে মেইন ফ্রেম কম্পিউটার। ঠিক আছে? এটা এই মেইন ফ্রেম কম্পিউটারটা আমাদের আইবিএম 1600, এটা হচ্ছে আগারগাঁয়ে যে বিজ্ঞান জাদুঘর আছে ওখানে সংরক্ষিত আছে। তারপর হচ্ছে মিনি কম্পিউটার, এটাও আপনারা জানেন। হ্যাঁ, এবং মাইক্রো কম্পিউটারের মধ্যে এই যে ডেস্কটপ, ল্যাপটপ, যে ডেস্কটপে আমি ক্লাস নিতেছি, নেটবুক, ট্যাবলেট। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আছে। ঠিক আছে? হ্যাঁ ভাই, আসলেই শান্তি, এটা যে কি শান্তি। হ্যাঁ, আমি আমার এক্সামের খাতাগুলো শেয়ার করবো, অবশ্যই করব। আচ্ছা, ও, আপনাদের আরেকটু বলে রাখতেছি, আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি এবং সবকিছু ঠিকঠাক থাকে, আমি হয়তো আপনাদের সাথে নেক্সট বাংলাদেশ ক্লাসটা 12 তারিখে যেটা, ওইটা আমি নিব, এবং ওইখানে আমি আমার ওই বাংলাদেশ পরীক্ষা যেটা দিছিলাম ওই খাতাটা শেয়ার করব। সো আপনারা আহ, ওইখানে ওই খাতাটাও পেয়ে যাবেন, বাংলাদেশ খাতাটাও। আচ্ছা, আহ ওকে, ঠিক আছে। সো এই তো, এখান থেকে আমার একটা সাজেশন আছে। এখানে আমার একটা সাজেশন আছে। সাজেশনটা কি? সাজেশন হচ্ছে গিয়ে, এখানে আমি একটা পেজ অ্যাড করি, অ্যাড পেজ করে সাজেশন। সাজেশনটা হচ্ছে গিয়ে আপনি এখানে পার্থক্য আকারে পড়বেন। কি কি? দেখেন, পার্থক্য হচ্ছে গিয়ে এইভাবে পড়বেন যে আপনার অ্যানালগ ভার্সেস ডিজিটাল, ঠিক আছে, ভার্সেস সুপার। তো এইভাবে আপনি পার্থক্য পার্থক্য করে পড়বেন। সো আপনি যখন একটা থেকে আরেকটা কম্পেয়ার করবেন, হ্যাঁ, ভার্সেস হাইব্রিড, আপনি যখন একটা থেকে আরেকটা এইভাবে পার্থক্য করে পড়বেন, আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি মনে থাকবে। ঠিক আছে? এবং পার্থক্যগুলোতে একটা পার্থক্য হবে আপনার ডেফিনেশন রিলেটেড বা সংজ্ঞা ভিত্তিক। ঠিক আছে? সংজ্ঞা ভিত্তিক। একটা পার্থক্য হইতে পারে আপনার হচ্ছে এটার কাজ ভিত্তিক। ঠিক আছে? একটা পার্থক্য সংজ্ঞা ভিত্তিক হবে, একটা পার্থক্য হবে কাজ ভিত্তিক, আরেকটা পার্থক্য আপনার হবে উদাহরণ কেন্দ্রিক। সো এইভাবে আপনারা এটা হচ্ছে গিয়ে আহ আলাদা সেগমেন্টেশন করে লিখে ফেলতে পারেন। ঠিক আছে? কাজ, কাজের এখানে আপনি ডেসক্রিপশন করে এটার ব্যবহারও নিয়ে আসতে পারেন।
ঠিক আছে? আর এখানে হচ্ছে গিয়ে এক্সাম্পল বা উদাহরণ নিয়ে আসবেন। তাহলে দেখবেন আপনি আপনার লেখাটা স্মুথ হয়ে গেছে। এটা আপনার আলাদা করে লিখতে হবে না, বাট আপনি এটা করতে পারেন। যেমন হচ্ছে কি আপনার ধরেন সাপোজ আপনাকে কোয়েশ্চেন করলো যে যেকোনো হচ্ছে গিয়ে ধরেন কোনটা ধরবো? যেকোনো কিছু আপনি ধরতে পারেন। তো ধরেন আমরা হচ্ছে গিয়ে ধরলাম আপনার হচ্ছে হাইব্রিড কম্পিউটার ও সুপার কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার আর হচ্ছে ভার্সেস হচ্ছে গিয়ে সুপার কম্পিউটার। হ্যাঁ, আচ্ছা এখানে আমি আপনাদের জন্য সাজেশন দিচ্ছি। আপনি এখানে এই জিনিসগুলা লেখার সময় নষ্ট করেন না যে হাইব্রিড ও সুপার কম্পিউটারের পার্থক্য নিচে দেওয়া হলো। এই এক লাইন আপনি সময় নষ্ট না করে একটা আপনার পয়েন্ট হচ্ছে গিয়ে দেন। ঠিক আছে? তো এটা আপনার জন্য আরো খুব ভ্যালিড হবে। কারণ এরকম নিচে দেওয়া হলো, করা হলো, এগুলো আসলে বিজ্ঞান পরীক্ষায় দিলে এরকম দেখেন এরকম এক লাইন করে আপনার লিখতে কত লাইন চলে যাবে। সো আপনার সময়টা কিন্তু ম্যানেজ হবে না। ঠিক আছে? আপনি একেবারে ডিরেক্টলি ছক আকারে দিতে পারেন, ছক ছাড়া দিতে পারেন। হ্যাঁ? মান বন্টন সবসময় একই থাকে। যেমন এটার মান বন্টন থাকে ২.৫ নাম্বার। ঠিক আছে? সো এটার যদি পার্থক্য হয় আপনি ট্রাই করবেন হচ্ছে গিয়ে ২.৫ নাম্বার যেহেতু আপনি এট লিস্ট ৪ টা থেকে ৫ টা পার্থক্য দেওয়ার চেষ্টা করবেন। এটা আমার হচ্ছে গিয়ে আপনাদের জন্য সাজেশন। আচ্ছা, সো এইভাবে হচ্ছে গিয়ে আপনার একটু ফরমেট ওয়াইজ সাজায় রাখবেন। তাহলে দেখবেন আপনার পরীক্ষার হলে খুব ইজি হয়। খুবই ইজি হয়। যেমন আমি বিজ্ঞান-টিজ্ঞান পরীক্ষার আগে আমি বসে বসে গুলো আঁকা প্র্যাকটিস করতাম। যে পরীক্ষার হলে কিন্তু আমার ফিগার আঁকতে যাতে সময় না নষ্ট হয়। হ্যাঁ? মানে আপনি জানেনই জিনিসগুলো একটু ফিগার আঁকার প্র্যাকটিস করেন। ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনাকে খুব বেশি আগায় রাখবে। ওকে? আচ্ছা। তারপরে দেখেন ভাই এটা টু বি অনেস্ট অল টাইম বিসিএস এর জন্য 5 স্টার ইম্পোর্টেন্ট টপিক। 5 স্টার ইম্পোর্টেন্ট টপিক। অ্যান্ড এই কোশ্চেনে যদি আপনি ফিগার না আইকা আসেন, তাহলে কিন্তু আপনার নাম্বার দিবে না। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, একই রকম দিতে পারেন। সমস্যা নাই। পার্থক্য, বৈসাদৃশ্য সমস্যা নাই। একই তো। ঠিক আছে? এই ফিগারটা আপনার এটা জানা লাগবে। এটা একেবারে 5 স্টার। এইটা আপনি পাবেনই। ঠিক আছে? এবার ধরে নেন আপনি এটা ইনশাআল্লাহ এবার রিটেনে হয়তো পাইতে পারেন। ঠিক আছে? এটা না পাইলে এটার একটু জাত ভাই টাইপের কোশ্চেন আসবে। জাত ভাই টাইপের কোশ্চেন কি? সিপিইউ এর ব্যাখ্যা। ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসবে। এটার জাত ভাই টাইপের কোশ্চেন কি? আরেকটু এক্সটেনশন এ যাবে। ধরেন মাইক্রো প্রসেসরের ব্যাখ্যা। ঠিক আছে? সো এই টাইপের জিনিসগুলো আপনাকে একটু ভিতর থেকে এখান থেকে একটা কোশ্চেন আসবেই। এটা আপনি মোটামুটি সিওর থাকেন। ঠিক আছে? এই যে দেখেন ওইটা নিয়ে এসে সিপিইউর। সো এই ফিগার গুলা কিন্তু আমি রেগুলার অনেক প্র্যাকটিস করতাম। মানে সিপিইউর কাজটা আপনারা আসলে সবাই জানেন। ঠিক আছে? একটা অ্যারিথমেটিক মানে লজিক ইউনিট থাকে, কন্ট্রোল ইউনিট থাকে, মেমোরি থাকে। হ্যাঁ? সো এই ফিগার দিয়ে আপনি হচ্ছে গিয়ে আই ব্যাখ্যা করবেন। হ্যাঁ? আপনি নরমালি হচ্ছে গিয়ে লিখবেন যে অ্যারিথমেটিক লজিক ইউনিটে এখানে হচ্ছে লজিক্যাল অ্যানালাইসিস করা হয়। কন্ট্রোল ইউনিটের মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করা হয় এবং মেমোরি ইউনিটের মাধ্যমে এটা স্মৃতিতে জমা থাকে। ঠিক আছে? সো এই টাইপের জিনিসগুলো আপনার আসেই। ভাই হেডিং না দিয়ে ডাইরেক্ট পার্থক্য লেখা শুরু করলে আপনার নাম্বারে কোনো রকম পার্থক্য হবে না। একটুও হবে না। ঠিক আছে? ওকে। চলেন তারপরে হচ্ছে গিয়ে যে গাণিতিক যুক্তি। হ্যাঁ? এখানে দেখেন এখানে কিন্তু আপনাকে আসলে এনালাইসিসটা অনেক বড় করছে। আমি একটু আগেই বলছিলাম এই এত বড় এনালাইসিস করার সময় কিন্তু আপনি পাবেন না। ঠিক আছে? সো এইটা আসলে ১ থেকে ২ লাইনের সহজ ভাষায় একটা মানুষ একেবারে যে বুঝে ২-৩ বাচ্চাকে বুঝানোর জন্য আপনার যতটুকু লেখা দরকার ততটুকুই লিখবেন। ঠিক আছে? কারণ এখানে আপনি ফিগার আঁকতেছেন। ফিগার এঁকে আপনি একটা লিড নিচ্ছেন। ঠিক আছে? হ্যাঁ? সো এই যে দেখেন এই যে লজিক্যাল অপারেশন করে, বিট শিফটিং করে, অপারেশনাল এবং পাটিগণিতের অপারেশন করে। ঠিক আছে? এগুলো আপনি পয়েন্ট আকারে বা কমা দিয়ে হচ্ছে গিয়ে লিখতে পারেন। ঠিক আছে? সো এখানে ফিগার আঁকাটা কিন্তু বাঞ্ছনীয় এবং এটা আপনি পাবেন। তারপরে এই যে মেমোরি ইউনিট, হ্যাঁ? এখানে আমরা জানি একটা হচ্ছে পার্মানেন্ট মেমোরি থাকে। বাই দ্যা ওয়ে মেমোরি ইউনিটটা নিয়ে আমরা আরেকটু ডিটেইলস পড়বো একটু পরেই। এখান থেকে কোয়েশ্চেন আসে। হ্যাঁ? এবং এখান থেকে একটা হট ফেভারিট কোয়েশ্চেন আছেই যেটা হচ্ছে RAM ROM এর পার্থক্য। এইগুলা আপনার পরীক্ষার হলে যাতে আপনি চিন্তা কইরা না লিখতে হয়। আসছে ধুমধাম। হ্যাঁ? কারণ এগুলো হচ্ছে গিয়ে কমন জিনিস। ঠিক আছে? এখানে আউটপুট আছে। এখানে আউটপুট ইউনিট আছে। এটার এক্সটেনশন হিসেবে কোন একটা মানে আপনার হচ্ছে গিয়ে আউটপুট ইউনিটের ব্যাখ্যা আসতে পারে। যেমন কিনা আপনার ব্যাখ্যা আসতে পারে একটা প্রিন্টার। প্রিন্টার কিভাবে কাজ করে। ঠিক আছে? এটার আপনি একটা প্রিন্সিপাল দিয়ে আপনি Google থেকে নামাইয়া যেটা আপনার কাছে সবচেয়ে ইজি মনে হয়। প্রিন্টার ওয়ার্কিং প্রিন্সিপাল। হ্যাঁ? একটা ডায়াগ্রাম দিয়ে একটা আপনি লিখতে পারেন। ঠিক আছে? সো এই জিনিসগুলো আপনার জন্য হচ্ছে গিয়ে খুবই ইজি। হুম?
সো এবং এইভাবে হচ্ছে লিখলে আপনি অনেক বেশি নাম্বার পাবেন। আচ্ছা, এই যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর। হ্যাঁ, এখানে আসলে এটা জানেনই, মাইক্রোপ্রসেসর এটা হচ্ছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। সো এখানে এই মেইন ওয়ার্ডিং যে জিনিসগুলা, সেগুলা যাতে আপনার হচ্ছে গিয়ে থাকে। ঠিক আছে, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। হ্যাঁ, তারপর হচ্ছে সিলিকন চিপস এর মাধ্যমে এখানে আসলে সবকিছুই থাকে, ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার। ঠিক আছে, এবং মাইক্রোপ্রসেসরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল, এই ফিগারটা আপনার থাকা লাগবে। দেখি ফিগারটা হয়তো বা আমাদের আছে, এই যে এই ফিগারটা। ঠিক আছে, এই ফিগারটা আপনার মাস্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, মাইক্রোপ্রসেসর, ধর আপনার মাইক্রোপ্রসেসর সংগঠন, এর মানে আপনার কোশ্চেন আসতে পারে যে মাইক্রোপ্রসেসর বলতে কি বুঝো। ঠিক আছে, এটা বলতে কি বুঝো, এটা কি বুঝো, এটা বলতে কি বুঝো, এইটুকু কোশ্চেন আসা যা। ঠিক আছে, এটার কাজ আসা তা, কাজ লিখো, মাইক্রোপ্রসেসরের কাজ লেখো। ঠিক আছে, এইগুলা কোশ্চেন আসলে কিন্তু এগুলা লিখবে, সেই সাথে সাথে আপনার ফিগারটা কিন্তু বাঞ্ছনীয়। হ্যাঁ, সো এই ফিগার গুলো আপনি হচ্ছে গিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, সো এটা প্র্যাকটিস করলে দেখবেন আপনার বিজ্ঞান খাতাটা খুবই 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 লুক্রেটিভ হবে, এবং বোঝাই যাবে যে আপনি আসলে আহ এফোর্ট দিছেন। আপনি আসলে বিসিএস এ ভালো নাম্বার পাইতে চান। আপনি এফোর্ট দিছেন। ঠিক আছে? এই, এই যে দেখেন এখানে সুন্দরভাবে আছে মাইক্রোপ্রসেসরের কাজ সকল অংশ নিয়ন্ত্রণ করা, হ্যাঁ, মেমোরিতে সংরক্ষণ করা, ইনপুট আউটপুট অংশগুলোর সাথে সমন্বয় করা। ঠিক আছে? সো পরীক্ষায় নাম্বার অনুযায়ী ধরেন আপনার কোশ্চেন আসলো মাইক্রোপ্রসেসর বলতে কি বুঝো, এর কাজ লেখো। তাহলে হয়তোবা আপনার নাম্বারের রেঞ্জটা এরকম হয়ে যাবে 0.5 আর হচ্ছে গিয়ে 2, এরকম হয়ে যাবে। তাহলে এটার জন্য আপনি এক লাইনে লিখবেন, আপনি ফিগার রাখবেন আর কাজ লিখবেন। ঠিক আছে, আপনি এগুলো সুন্দর করে ফিগার রেখে লিখতে পারলে আপনাকে হয়তো আড়াইতে আড়াই দিবে। আপনি পাবেন, কোনো না কোনো কোশ্চেন অবশ্যই পাবেন। ঠিক আছে, আচ্ছা, একটা বিশাল বড় কোশ্চেন পাইছি। কোশ্চেনটা দাঁড়ান আমি পড়তেছি। আচ্ছা, এখন মুখস্থ করে মনে থাকে না। আরে, আগে কনসেপ্টটা ক্লিয়ার, একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, পরীক্ষা দেন, এগুলা লিখতে লিখতে মনে থাকবে। ভাই এই এই বিসিএস জার্নি করে আসছি, মানে হচ্ছে গিয়ে সবাই এটা ফেস করে আসছে। ঠিক আছে, শুধু এটা আপনার সমস্যা না, এটা যতজন ক্যাডার হয়েছে সবারই আসলে সমস্যা। তো একটু প্র্যাকটিসের মধ্যে থাকলে ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার হচ্ছে গিয়ে আহ আপনার কম্পিউটার মানে প্রসেসরের একটা রেজিস্টার। ঠিক আছে, এবং এটা হচ্ছে গিয়ে একটা নির্দেশের ঠিকানা দেয়, এবং আপনারা বুঝতেছেনই, হ্যাঁ, এবং এই ঠিকানাটার সাথে এটা জাস্ট মান 1 বাড়ায় দেয়। তাহলে এটার এটার অবশ্যই হচ্ছে গিয়ে কাজ আছে। ঠিক আছে, কাজগুলা কি, নির্দেশের ঠিকানার আপনার নির্দেশনের মান, যে ফিক্স মান, সেই মানটা ধারণ করবে, এবং প্রসেসরকে ঠিকানাটা জানাই দিবে। ঠিক আছে, এবং সকল কাজের সমন্বয় করবে। তো মোটামুটি ডাইজেস্ট, টাচ করা, টাচ তো করতেই পারেন, টাচ করে দেখতে পারেন কি আছে ওখানে, কি লেখছে। হ্যাঁ, দেখতে পারেন আপনি, আপনার জন্য তো ক্ষতি নাই। ওকে, আচ্ছা, এই কোশ্চেনটা হচ্ছে সুন্দর, সেটা হচ্ছে সিপিইউ এবং মাইক্রোপ্রসেসরের পার্থক্য, এবং আমি আপনাকে সাজেস্ট করব এই প্রথমত দ্বিতীয়ত এইভাবে না লিখতে। প্রথমত দ্বিতীয়ত এইভাবে না লিখতে। আপনি কিভাবে লিখবেন, আপনি হচ্ছে গিয়ে লিখবেন, এই যে এখানে দুইটা পার্থক্য আমি একসাথে নিয়ে যাব, এই যে এখানে যেটা আছে, এটা অবশ্যই আপনি এইভাবে লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, এই যে সিপিইউ আর এখানে হচ্ছে মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, এই, আপনি এইভাবে পার্থক্য লিখবেন। হ্যাঁ, আমি মাঝখানে দাগও দিতাম না, এখানে এক লিখতাম, এখানে দুই। ঠিক আছে, এখানে এক, এখানে দুই, একটু ফাঁকা ফাঁকা করে লিখতাম যাতে বোঝা যেত। ঠিক আছে, যেমন এরপরের যে কোশ্চেনটা, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে এটা, মাইক্রোপ্রসেসরকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিআইএসসি, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং, এবং হচ্ছে রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। ঠিক আছে, আপনি এইটার কিন্তু পার্থক্য আসে। ঠিক আছে, এই পার্থক্যটা ইম্পর্টেন্ট, আমি এখানে এটার পার্থক্য লিখে দেই। পার্থক্য, এটার পার্থক্যটা ইম্পর্টেন্ট, এখানে লিখে থাকলে আপনার মনে থাকবে না, তাহলে এখানে আমি আরেকটাই পার্থক্য দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সিআইএসসি এবং আপনার RISC। তো এই পার্থক্যটা আমার মনে থাকতে একটু কষ্ট হইতো। আচ্ছা, পার্থক্যর বিষয়ে কি লিখবো ভাই, এখন এখানে আপনার আলাদা করে বিষয় লেখা লাগবে না। হ্যাঁ, আপনি এখানে ডিরেক্ট 1, 2
3, হ্যাঁ? এইভাবে করে আপনি পার্থক্য লেখেন। আলাদা করে এটার বিষয়ে নিয়ে আসার আমি মনে করি কোনো দরকার নাই। ঠিক আছে? সো এইখানে যে ২ টা আমি পার্থক্য লেখছি, এই পার্থক্যগুলা খুবই ইম্পোর্টেন্ট। আসলেই খুবই ইম্পোর্টেন্ট পার্থক্য। এইটা এবং এটা। এগুলো আপনি পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা অত্যাধিক। ঠিক আছে? এই পার্থক্যগুলা যদি পসিবল হয় একটা খাতায়, হ্যাঁ? আজকে যেই লেকচার গুলা পড়ছেন, যেমন এই লেকচারে আপনার RAM-ROM এর পার্থক্য, এটা পরীক্ষায় আসার প্রবাবিলিটি অনেক, অনেক, অনেক বেশি। শুধুমাত্র পার্থক্যগুলা, শুধুমাত্র ফিগার গুলা আপনি আলাদা করে কোথাও নোট ডাউন করে রাখতে পারেন। ঠিক আছে? তাহলে আপনি পরীক্ষার সময়, বিজ্ঞান পরীক্ষা দেওয়ার আগে ১ দিন আগে কোনটা থেকে কোনটা পড়বেন। জাস্ট ওই জিনিসগুলা রিভিশন দিয়ে দিলে আপনার অনেক কিছু মনে থাকবে। ঠিক আছে? এই তো। সো এই যে পার্থক্যগুলোর কথা বললাম এটা তো মোটামুটি হইলই। হ্যাঁ? এইবার আসেন এই যে মাইক্রো প্রসেসর এবং হচ্ছে মাইক্রো কন্ট্রোলারে। ঠিক আছে? এটা শুধু সিপিইউর অংশে থাকে। ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্রে হচ্ছে গিয়ে থাকে এবং এটা যন্ত্রের ব্রেইন হিসাবে কাজ করে। ঠিক আছে? মাইক্রো কন্ট্রোলার অপারেশনের গতি এবং প্রসেসরের তুলনায় এটা দ্রুত, এটা তুলনামূলক ধীর গতির। ঠিক আছে? এটার সিস্টেম অপেক্ষাকৃত খরচ বেশি, এটা অপেক্ষাকৃত খরচ কম। সো আপনাদেরকে সাজেস্ট করব এই যে দেখেন এখানে ১ টা, ২ টা, ৩ টা এবং ৪ টা। এইভাবে পয়েন্ট আকারে পার্থক্যগুলা লিখবেন। নট নেসেসারি যে আপনার বক্স করতেই হবে। আমি বক্স করি নাই। বক্স করতে আমার কাছে মনে হইতো সময় নষ্ট হইতো। সো বক্স না করে আমি সুন্দর করে গ্যাপ দিয়ে লিখছি। ঠিক আছে? এবং আমি এর জন্য নাম্বার কম পাইছি এরকম কখনো হয় নাই। ঠিক আছে? আলহামদুলিল্লাহ নাম্বার পাইছি। সো এইভাবে আপনারা এটা এইভাবে লিখতে পারেন। আচ্ছা পুরো লাইন না লেখে আপনি কিওয়ার্ডস দিতে পারেন। হ্যাঁ? আ হ্যাঁ, স্পিড বেশি, স্পিড কম এটা আপনি দিতে পারেন। তবে শুরুর দিকে যাতে একটা ডেফিনিশন টাইপের যেন একটা পার্থক্য থাকে। তারপরে হচ্ছে গিয়ে আপনি স্পিড বেশি, স্পিড কম এই টাইপের দিতে পারেন। ওইটাতে সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা। এটা হচ্ছে রিপিট হয়ে গেছে। সিপিইউ এবং মাইক্রোপ্রসেসরের পার্থক্য, হ্যাঁ? প্রোগ্রাম কাউন্ট নিয়ে আমরা আলোচনা করছি। সো এখানে ওইটার ৩ টা ধাপ ছিল। এই যে এই ৩ টা ধাপ আরেকটা রিপিট হইছে। কি? আচ্ছা। আরেকটা 5 স্টার ইম্পোর্টেন্ট টপিক সেটা হচ্ছে কম্পিউটার বাস। হ্যাঁ? এটা একটা 5 স্টার ইম্পোর্টেন্ট টপিক কম্পিউটার বাস। কম্পিউটার বাস যে ৩ ধরনের বাস আছে এটা আপনারা জানেনই। একটা হচ্ছে গিয়ে ডেটা বাস, আরেকটা হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেস বাস, হ্যাঁ? এবং আরেকটা হচ্ছে গিয়ে কন্ট্রোল বাস। এবার আমারে বলেন তো এর মধ্যে একমুখী বাস কোনটা? একমুখী বাস কোনটা? ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, হ্যাঁ? ঠিক আছে। এইখানে দেখেন এই ফিগারটা আপনার জন্য আঁকা বাধ্যতামূলক এবং আপনি যদি ফিগারটায়, হ্যাঁ? এই ফিগারে আপনি দেখেন এই ফিগারে যেয়ে আপনি যদি এইখানে অ্যাড্রেস বাসের জায়গায় এই সাইনটা দিয়া দেন, দ্যাট মিনস আপনার ফিগার ভুল। আমি কি বুঝাইতে পারছি? সো এই টাইপের ফিগার আমরা যারা একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর বাইরে আছি, তারা একটু বুঝে শুনে দিয়েন। অনেক সময় দিয়ে দিলাম একটা ফিগার, হ্যাঁ? ঐদিন আমি একটা খাতা কোনো একটা খাতা দেখতে নিয়ে আমি হচ্ছে দেখছি এই যে যেমন আমি একটা অ্যান্সার দেই হাইড্রোজেন বন্ড অক্সিজেন মানে কোশ্চেনটা আসছিল হাইড্রোজেন বন্ধন বলতে কি বুঝো? ঠিক আছে? তো আমি খাতা দেখেই বুঝতে পারছি এটা কোনো মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর না। এখানে এরকম একটা সায়েন্স দিছে, এখানে এরকম একটা সায়েন্স দিছে, এরকম একটা সায়েন্স দিছে। মানে উনি বুঝছে এখানে কিছু একটা আছে এবং দিয়ে দিছে। ঠিক আছে? বাট এটা যে আসলেই বেসিক্যালি কি, হ্যাঁ? এই জিনিসটা উনি আসলে মানে খাতা দেখেই বুঝা গেছে উনি আসলে জানে নাই। যে এটা হচ্ছে আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক নেগেটিভ। হ্যাঁ? এটাও আংশিক পজিটিভ, এটা হচ্ছে আংশিক নেগেটিভ। সো এই টাইপের জিনিসগুলা দেওয়ার ক্ষেত্রে আপনি ভালো নাম্বার পাওয়ার জন্য না, ডায়াগ্রামের ভিতরে আপনার কোনো অংশে ইংলিশ লিখতে কোনো সমস্যা নাই। ইভেন বিজ্ঞানের ক্ষেত্রে আপনি টার্ম গুলাও লেখার মধ্যেও ইংলিশে লিখতে পারেন। ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ? এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে? সো দেখেন এই টাইপের জিনিসগুলা কিন্তু বুঝা যায় যে আপনি ভালো করতে যেয়ে খারাপ হইছে। হ্যাঁ? যাতে আপনি এই জিনিসটা যাতে না হয়। ভালো করতে যেয়ে যাতে খারাপ না হয়। ভালো করতে যেয়ে যাতে খারাপ না হয় আপনি একটা ফিগার দিছেন। টিচারের তো আগে যাবে ফিগারে চোখ। আর ফিগার দিছেন ভুল। এর মানে তো বুঝাই গেছে এই বেটা কম জানে। হ্যাঁ? বা আন্ধা-গুন্দা মুখস্থ করছে। ঠিক আছে? সো ওই জিনিসগুলোর ক্ষেত্রে আপনার একটু কনসার্ন থাকতে হবে। ঠিক আছে? সো এইখানের এই বাস, ডেটা বাস, হ্যাঁ? তারপরে অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস এই জিনিসগুলা খুবই ভালো করে ফিগার সহ জানা থাকা লাগবে। এবং এটার আপনি ৩ টার, হ্যাঁ? আপনি কন্ট্রোল বাস, ডেটা বাস, হ্যাঁ?
এই তিনটার আপনার কম্পারেটিভ অ্যানালাইসিস করে পড়বেন। আমি এখানে আরেকটা পেজ অ্যাড করে লিখে দেই। ঠিক আছে? আরেকটা পেজ অ্যাড করে এটা লিখে দেই। সেটা হচ্ছে ডেটা বাস, তারপরে হচ্ছে গিয়ে আপনার অ্যাড্রেস বাস। এই যে আমি যেমন এটা বাংলায় লিখছি অ্যাড্রেস বাস, আপনি যদি এটা ইংলিশেও লেখেন পরীক্ষার খাতায়, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে বিজ্ঞানের, আপনি এই টার্মগুলো আপনি এভাবে লিখতেই পারেন। এটার কম্পারেটিভ আলোচনা, হ্যাঁ, কম্পারেটিভ আলোচনা পার্থক্য আকারে দেখবেন, পার্থক্য আকারে দেখবেন। ঠিক আছে? এবং এটা আমি আপনাকে সাজেস্ট করব আজকে রাতটায় আমি যেই জিনিসগুলো বলতেছি, হ্যাঁ, এই টপিকের এই জিনিসগুলা, এইগুলা আপনি একটু ভাই কষ্ট করে আপনি একটা খাতায় একটু লিখে রাখতে পারেন। তাহলে আপনার পড়া অনেক গুছায় যাবে। অনেক গুছায় যাবে। ঠিক আছে? উইথ ফিগার। এখানে কিন্তু ফিগার বাঞ্ছনীয় এবং মাস্ট, ওই যে যেই ফিগারটা আছে। আপনার ফিগার দেখলেই টিচার বুঝা ফেলবে যে আসলে আহ, আপনি কতটুকু ভালো করতে পারবেন। হ্যাঁ, যেমন এই জিনিসটা আমি আসলে কই থেকে জানছিলাম বা কই থেকে দেখার চেষ্টা করছি আমার মনে আছে, বিসিএস রিলেটেড যখন প্রিপারেশন নেই তখন অনেক টাইপের ভিডিও হচ্ছে গিয়ে দেখি। এরকম একটা ভিডিওতে ইউটিউবে সুশান্ত পাল স্যার ছিলেন এবং খুব সম্ভবত 38 বিসিএস এ বা 40 বিসিএস এ হইতে পারে, 38ই মনে হয়। 38 বিসিএস এ একজন ওনার চিটাগাং এর স্টুডেন্ট ছিল, ওনাকে নিয়ে আসছে। আমি স্যারের নাম ভুলে গেছি, খুব সম্ভবত সৌম্য বা এই ধরনের একটা নাম ছিল। তো উনি বলছে যে উনি যেই কোশ্চেনই পারছে ফিগার দেওয়ার, বিজ্ঞানের যে কোশ্চেন পারছে ইকুয়েশন দেওয়ার, ওইটা উনি দিছেন। ঠিক আছে? সো ফিগ অথবা ফিগার, আপনি ফিগ লিখতে পারলেই হইছে। ঠিক আছে? সো যে সৌম্য স্যার যে ছিলেন ওনার মানে এই ধরনের আলোচনা, হ্যাঁ, মানে আপনি একটা গ্রাজুয়েশন কমপ্লিট করা স্টুডেন্ট বা প্রায় করে ফেলছেন, হ্যাঁ, তো আপনাকে জাস্ট জিনিসগুলো একটু ঠিক মতো ধরায় দিতে পারলেই বা একটু সাজেশনটা ঠিক মতো দিতে পারলে, একটু ক্যাচ করাই দিতে পারলে আপনার জন্য কিন্তু এনাফ। সো ওই ধরনের বিষয়গুলো আমি আসলে মেনটেন করার চেষ্টা করছি। ঠিক আছে? এই ওকে। আহ তারপর হচ্ছে গিয়ে এই যে এক্সপানশন বাস, এখান থেকে একটু কম কোশ্চেন আসে। হ্যাঁ, আচ্ছা, আম, এখান থেকে একটু কম কোশ্চেন আসে বাট এগুলার একটু ফুল ফর্ম গুলা জানেন। ইউএসপি, হ্যাঁ, ফায়ার ওয়াল বাস। ঠিক আছে? ফায়ার ওয়াল, এটা বলতে কি বুঝো, এটা আসতে পারে বলতে কি বুঝো বা বুঝেন। ঠিক আছে? সো এই টাইপের জিনিসগুলো আসতে পারে। হ্যাঁ, এই পোরশনটা একটু কম ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে ডেটা বাস, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, এই কন্ট্রোলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এখানে দেখেন সুন্দর ফিগার, কিন্তু এই সুন্দর ফিগার হইলেও সমস্যা নাই, এখান থেকে কোনো কোশ্চেন টোশ্চেন আসবে না। এই পোর্ট, হ্যাঁ, এই পোর্ট গুলাতে এখন আস্তে ধীরে উঠেই গেছে। হ্যাঁ, এগুলা যখন অনেক ছোট ছিলাম তখন আমরা পাইছিলাম এবং আমার মনে হয় আপনারা পানও নাই, এরকমও হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখানে মাদারবোর্ড আছে। হ্যাঁ, মাদারবোর্ডে কি কি জিনিস থাকে? ঠিক আছে? আপনার এজিবি স্লট থাকে, র্যাম স্লট থাকে, পিসিআই স্লট থাকে। ঠিক আছে? অনেক কোম্পানির মাদারবোর্ড আছে। এই আচ্ছা, এখানে মেমোরি রিলেটেড কিছু কোশ্চেন আছে এবং এখান থেকে কোশ্চেন আসে। এই টপিকটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। আমি চেষ্টা করতেছি যে টপিকগুলো আপনার খুব বেশি করে পড়া লাগবে আমি এটা পাশে ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি, এবং এখান থেকে যেই কোশ্চেন আসে এবং পার্থক্যর জায়গাগুলো কি কি আসে। ওকে, আমি এটা আলাদা একটা পেজ করে পার্থক্য লিখে দিচ্ছি। এই পার্থক্যগুলো আপনার দেখতে হবে। ঠিক আছে? এবং পার্থক্য আকারেই আপনি পড়বেন। পার্থক্যর 7 স্টার একটা যদি পার্থক্য থাকে, সেটা অবশ্যই র্যাম ভার্সেস রোম। ঠিক আছে? 2 নাম্বার পার্থক্য, র্যামের 2টা ক্রাইটেরিয়া আছে। এই যে দেখেন, র্যাম আবার 2 ভাগে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে? সো এখানে আপনার স্ট্যাটিক ভার্সেস ডায়নামিক। ওকে, আচ্ছা, এবার আসেন এই যে এখানে আপনার গেল তো বেসিক্যালি র্যামের এই পার্টটা থেকে। হ্যাঁ, এর মধ্যে র্যাম রোমের পার্থক্য আপনি যে পাবেন এটা ভালো করেই জানেন, শিওর শট থাকেন। এবং রোমের ভিতরে একটা জিনিস থাকে, রোমের ভিতরে একটা জিনিস থাকে, ওই জিনিসটার নাম কি বলেন তো? বি দিয়ে শুরু। এটা র্যামের অভ্যন্তরে থাকে। ঠিক আছে? ভেরি গুড।
এটা থেকে কোশ্চেন আসে, লিটারেলি এটা থেকে কোশ্চেন আসে। দ্যাট মিনস র্যাম রোমের টপিকটা আপনার জন্য 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এই যে বায়োস বলতে কি বুঝেন, বায়োসের বৈশিষ্ট্য লেখো বা বায়োসের কাজ লেখো, ঠিক আছে? এটা বলতে কি বুঝো, এটার কাজ অথবা বৈশিষ্ট্য এই কাছাকাছি জিনিস, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে আর থাকে। আচ্ছা, একটু 1 মিনিট। হ্যাঁ, সরি, একটু আহ ইয়া হয়ে গেল। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, সো এটার এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, ঠিক আছে? আর এখানে কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন আসতে পারে, যেমন হচ্ছে এই যে রোমের এম রোম বলতে কি বুঝো, পি আর রোম বলতে কি বুঝো, ইপি রোম বলতে কি বুঝো, ইইপি রোম বলতে কি বুঝো, ইএপি রোম বলতে কি বুঝো, ঠিক আছে? সো এইগুলার মাঝে মাঝে ব্যাখ্যা বা কাজ বলতে কি বুঝো এগুলা আসে। হ্যাঁ, আমি এখানে লিখে দিচ্ছি, বলতে কি বুঝো, এই টাইপের কোশ্চেন হচ্ছে গিয়ে আসে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল এটা প্রত্যেকটা ফুল ফর্ম আপনার জানা লাগবে। আপনার ফুল ফর্ম জানবেন, ফুল ফর্ম জানা মানেই বুঝতেছেন এটার কাজটা কি, ওই কাজটুকুই আপনি বাংলা লিখবেন। আচ্ছা, তন্ময় একটা ভালো কোশ্চেন করছেন যে 100 মার্কের মধ্যে কত নাম্বার পাওয়া ভালো। আমি এই পর্যন্ত 37 BCS এর যে ভাইটা ফার্স্ট হয়েছিলেন, আহ মানে আমার শ্রদ্ধেয় স্যার, তো উনি মার্কশিটে উনি বুয়েটের স্টুডেন্ট ছিলেন, উনি মার্কশিটে আমি 78 পাইছি, মানে দেখছি। তো আমি এর বেশি সায়েন্সে কারো মার্কশিটে আমি পাই নাই, এটা আমার মানে অপারগতা হইতে পারে। হ্যাঁ, এটা আমি দেখি নাই। তো আমার কাছে মনে হয় সায়েন্সে 75 প্লাস এই মার্কটা খুব ভালো। কারণ এখানে আমরা তো, ভাই আমরা হচ্ছে ছোটবেলা থেকে পড়ে আসছি, লেক্সি নাম্বার দিছে, ওই হিসাব করলে আসলে সায়েন্সে 90 প্লাস পাওয়ার কথা। কিন্তু এখানে ধরেন একটা 2.5 নাম্বারের কোশ্চেন আপনি পারফেক্টলি লিখছেন, আপনার দিয়ে দিছে 2, আপনার তো কিছু করার নাই, ঠিক আছে? তো এখানে একটু মার্কিং একটু কম করে করে, মানে বোর্ড পরীক্ষা না তো, পিএসসি পরীক্ষা মার্কিং একটু কম করে করে। তো 75 প্লাস নাম্বার হচ্ছে গিয়ে ভালো নাম্বার। এই, আচ্ছা, যেমন আমি এখানে একটু শেয়ার করি, আমার টার্গেটটা ছিল ম্যাথ এবং এটাতে মিলে মিনিমাম 150 পাওয়া। আমি এটা ধরে আমার নাম্বারের হিসাব করছি, মিনিমাম 150। এখন এটা থেকে যা বেশি আসবে সেটাই আমার বোনাস, ঠিক আছে? যেমন এখান থেকে আমার ম্যাথে একটু নাম্বার বাড়ছে এবং হয়তোবা বিজ্ঞানেও ভালো নাম্বার পাচ্ছে, তো এখান থেকে ধরেন আমার নাম্বার বেড়ে হইতে পারে 160-এর বেশি হয়েছে হয়তো, এটা আমার অ্যাজাম্পশন, ঠিক আছে? এটা অ্যাজাম্পশন হচ্ছে গিয়া 160-এর আরো বেশি। হ্যাঁ, এটা হচ্ছে 41-এ হয়তো আমার হইছে। হ্যাঁ, সো এটা ফেয়ার এনাফ মার্কস। আচ্ছা, ঠিক আছে, চলেন এবার আমরা হচ্ছে গিয়ে আগাই। যেটা বলতেছিলাম র্যাম রোম, এটা পার্থক্য আকারে দেখবেন। আর এই যে রোমের ভিতরের এই জিনিসগুলো, এগুলো আপনি জাস্ট ফিগার আউট করে দেখবেন, বাট এখানের মধ্যে বুঝতেছিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস র্যাম এবং রোমের যে পার্থক্য, ভাই এটা আপনি পাবেনই। হ্যাঁ, শিওর শট এটা আপনি পাবেনই। আচ্ছা, ওকে। এই যে প্রাইমারি স্টোরেজ, এটা তো আমরা মাত্রই আলোচনা করলাম। হুম। আচ্ছা, ইংলিশে আমার টার্গেট মার্ক কত ছিল? ইংলিশে আমার টার্গেট মার্ক ছিল 120। তবে আমার কাছে মনে হয় টার্গেট একটু কম ছিল, বাট আমি এখানে 130 ইনশাল্লাহ পাইছি। আমার টার্গেটটা খুব সিম্পল ছিল, টার্গেটটা আমার খুব সিম্পল ছিল, ইংলিশ, বাংলা, ইন্টারন্যাশনাল, এটার টার্গেট ছিল 120। এটা আমার খুব সিম্পল একটা টার্গেট ছিল। আমি ম্যাথ বিজ্ঞানের যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ, এবং আমার ইন্টারন্যাশনালের টার্গেট ছিল এত, এবং এইখানে যেহেতু আমি একটু আলহামদুলিল্লাহ ভালো, হ্যাঁ, অন এভারেজে 60-এর বেশি আমি ধরছিলাম হচ্ছে গিয়ে, ম্যাথে ধরছিলাম 80 ধরছিলাম, এবং বিজ্ঞানে ধরছিলাম 70। তাহলে দেখেন সবগুলাই হচ্ছে গিয়ে আমার 60%, এটা আমার 30 নাম্বারের বেশি। তো হিসাব করলে নাম্বার আসে 570। 570 ক্যাডার হওয়ার জন্য, অ্যাডমিন ক্যাডার হওয়ার জন্য পারফেক্ট একটা নাম্বার, ঠিক আছে? এবং এটা ছিল মিনিমাম গেজ, এবং এখান থেকে হয়তো বা বাড়ছে।
হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে। ঈশা আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সো এটা ছিল আমার ট্যাকটিক্স। খুবই সিম্পল ফ্ল্যাট ট্যাকটিক্স ছিল, এবং আমার প্রেডিক্ট অনুযায়ী আমার নাম্বার মনে হয় 580+ এরকম হয়তোবা নাম্বার আমি পাইছি। আমার মেরিট পজিশন তো 66, হয়তোবা 580+ এরকম নাম্বার আমি পাইছি। এই, আরে কমবে না ভাই, ইনশাল্লাহ বাড়বে আপনাদেরও। আচ্ছা, সো চলেন আমরা হচ্ছে গিয়ে আগাই। এই যে সেকেন্ডারি স্টোরেজ মেমোরি, হ্যাঁ, এই যে এই মেমোরি কি করে না করে এগুলা খুবই কম আসে, ঠিক আছে। মেমোরির ব্যবহার, এই যে র্যান্ডম এক্সেস, সিরিয়ালি, হ্যাঁ, এরই জীবনে আপনি হয়তো বা একবারই রিডিং পড়বেন, এর পরের বার আপনার পড়ার আর সময় হবে না, জাস্ট হচ্ছে কি আপনি জানবেন, ঠিক আছে। ভোলাটাইল মেমোরি, নন ভোলাটাইল মেমোরি, হ্যাঁ, এই যে যেমন এটা কিন্তু আপনি এই যে র্যাম রোমের পার্থক্য যখন পড়ছেন তখনই আপনি পড়ছেন যে কোনটা ভোলাটাইল কোনটা নন ভোলাটাইল, ঠিক আছে। এই, আচ্ছা, এই তো মেমোরির ধারণ ক্ষমতা, এগুলো হচ্ছে প্রিলি কেন্দ্রিক পড়ালেখা, ঠিক আছে। ভাই পড়াশোনার, আপনি ক্যাডার হইতে হইলে আপনার পড়াশোনার একটু স্পিড পাইতে হবে, হ্যাঁ। আপনার এখনই হাই টাইম, লিটারেলি হাই টাইম। এবং আপনাদের জন্য যারা পিছায় আছেন তাদের জন্য একটা ব্লেসিং হয়েছে, পরীক্ষাটা অক্টোবরে হচ্ছে না, পরীক্ষাটা ডিসেম্বরের দিকে চলে গেছে। সো ভাই, একটা সত্যি কথা বলি, আপনি জানেন না আপনি এর পরের প্রিলিটা পাস করবেন কিনা, ঠিক আছে। এইটা আপনার জন্য খুবই আনসার্টেন, হ্যাঁ। আপনি যত ভালোই ক্যান্ডিডেট হন না কেন, আপনি প্রিলি পাস করবেন কিনা এটা আপনার জন্য আনসার্টেন। অনেক কেস দেখছি আমার ফ্রেন্ড বড় ভাইদের 140 পাইতো প্রিলিতে, কোনো এক কারণে ওনার নাম আসে নাই, ঠিক আছে। আবার একটু আমি এবার বলি, আমার 41-এ আমার এই ফ্রেন্ডটা এগ্রিকালচার ক্যাডারে হচ্ছে সুপারিশপ্রাপ্ত হয়েছে, ওর 41 থেকে 43 পরীক্ষা ভালো হয়েছে, আউট অফ নো হোয়ার ওর 43-এ রিটেনে ফেল আসছে, কোনো না কোনো একটা হয়তো গ্যাঞ্জাম হয়েছে, ঠিক আছে। সো আপনি একটা সুযোগ পাচ্ছেন পরীক্ষা দেওয়ার, ভাই প্লিজ এটার বেস্ট ইউটিলাইজ করেন। হ্যাঁ, এমনও অনেক আমি মানুষ দেখছি, হ্যাঁ, খুব মানে ক্লোজ একটা আপু, আমরা একসাথে পড়ালেখা পড়ছি, বুঝাইতে পারবেন না, আপনার কাছে এখনো সময় আছে, ডাইজেস্ট করে দেখতে পারেন, ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে গিয়ে আগায় নেন, এলোমেলো করা পড়ালেখা করলে একটু স্ক্যাটার্ড হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, ওই আপনি যে সিএসসির যে কথাটা বললেন, ঠিক আছে, পাস হবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমার একটা খুবই পরিচিত আপু, তো উনি 41-এ একমাত্র বিসিএস প্রিলি টিকছে। উনি কিন্তু ভালো ক্যান্ডিডেট ছিল, পড়ালেখা করছে, 43-44 প্রিলি ফেল, ঠিক আছে, 43-44 প্রিলি ফেল, 45 থেকে আল্লাহর নাম নিয়ে বিসিএস এর বাদই দিয়ে দিছে। ওনার বেবি টেবি হয়েছে, উনি আর বিসিএস এর বাদ দিয়ে দিছে। 41 বিসিএসটাই ছিল উনার ওয়ান এন্ড অনলি বিসিএস, এবং এই বিসিএস এ আল্লাহ ওনাকে প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত করছে, ঠিক আছে। সো এরকম আপনার সব পড়তে গেলে বিপদ, সব পড়তে গেলে ঘাপলা লাগবেই, ঠিক আছে। একটু স্ট্র্যাটেজিক হইতে হবে, ঠিক আছে, একটু স্ট্র্যাটেজিক হইতে হবে, একটু গুরুত্বপূর্ণ জিনিসগুলো বেশি ফোকাস করতে হবে। আচ্ছা, চলেন আগাই। এই যে প্রাইমারি মেমোরি, হ্যাঁ, নর্মাল ব্যবহার, সহায়ক মেমোরি, এটা নিয়ে কথা বলা হয়েছে আলাদা আলাদা। ইন্টারনাল মেমোরি রেজিস্টার, হ্যাঁ, সো রেজিস্টারটা আপনি একটু জানেন, রেজিস্টারের এই ফিগারটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ। আপনার ক্যাশ মেমোরি বলতে কি বুঝো, রেজিস্টার মেমোরি বলতে কি বুঝো, ঠিক আছে। তো রেজিস্টার ভার্সেস এই মেমোরি, এই পার্থক্যটা আপনার একটু দেখবেন, হ্যাঁ। এবার এটার পার্থক্য আসলে, আচ্ছা, ওকে, সো হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গিয়ে মেমোরির ক্রম, কোনটার স্পিড বেশি কোনটার স্পিড কম, এটা দেখে আপনি এই পার্থক্য দেখেই 3টা 4টা পার্থক্য এবং আপনার একটা ফিগার দিয়ে দিচ্ছেন, ঠিক আছে। ইভেন ইফ আমি পার্থক্যতেও ফিগার দিছি, এমনও হয়েছে, ঠিক আছে, পার্থক্যতেও ফিগার দিছি। সো এটা মোটামুটি এইভাবে আপনি গুছাই নিতে পারেন, ওকে। আচ্ছা, এই যে এই ফিগারটা, ক্যাশ মেমোরি আসলেই আপনি এই ফিগারটা আঁকবেন, ঠিক আছে। প্রসেসর থেকে এক্সটার্নাল ক্যাশে, হ্যাঁ, মেইন মেমোরি থেকে র্যামের মাধ্যমে ক্যাশে। সো এই চিত্রটা বা ফিগারটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, হ্যাঁ। ক্যাশ মেমোরিটা কিন্তু ইম্পর্টেন্ট, ক্যাশ মেমোরিটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা কিন্তু আপনার ফিগার সহ লিখতে হবে, ফিগার সহ ব্যাখ্যা,
ফিগার সহ ব্যাখ্যা। ঠিক আছে? এই ফিগার সহ ব্যাখ্যা করতে হবে। এই যে ছোট্ট একটা ফিগার। সো আজকের ক্লাসে যে ফিগারগুলো আমি দেখাইছি, একটু আলাদা করে কোনো একটা পেইজে, হ্যাঁ? কয়েকটা পেজ লাগবে, লিখে আপনি হচ্ছে গিয়ে রেখে রাখবেন। ফিগার দেওয়া মানে এই কোশ্চেনে আপনি মেক্সিমাম নাম্বার ওই টিচারটা যা দেয় তাই পাইতে যাইতেছেন। ঠিক আছে? ওই টিচারটা যদি ২.৫ দিত তাহলে আপনি ২.৫ পাবেন। ওই টিচারটা যদি ২ দিত মেক্সিমাম ২ পাবেন। হ্যাঁ? আর এটা কার কাছে খাতা যাইতেছে ওটা তো মানে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ঠিক আছে? এই যে র‍্যাম, রোম। এটা বলার অপেক্ষাই রাখে না। এটা 5 স্টার ইম্পোর্টেন্ট। এটা একটু আগেই বলছি। এখানে যেইভাবে ব্যাখ্যা করছে, এইভাবে আপনি অবশ্যই লিখবেন না। এটা আপনি অবশ্যই টেবিল বা গ্রাফ আকারে লিখবেন। হ্যাঁ? এই যে স্ট্যাটিক মেমোরি, ডায়নামিক মেমোরি এটা নিয়ে আমরা আলোচনা করছি। দেখি তো এখানে গ্রাফ আকারে থাকা উচিত বা টেবিল আকারে থাকা উচিত। রাইট। এই যে এইটা আপনার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এই জিনিসটা আপনি লিখলে, এই পার্থক্য টাইপের এই জিনিসগুলো আপনি লিখলে আপনি আড়াইতে পাবেন। যত কিপটা সারি খাতা দেখুক না কেন। ঠিক আছে? কিছু কোশ্চেন আছে যেগুলোতে উনি ফুল নাম্বার দিতে আসলে বাধ্য। হ্যাঁ? এর মধ্যে এই টাইপের যে কোশ্চেন গুলো আছে সেগুলো হচ্ছে একেবারে সলিড। মানে লিখলে ইনশাআল্লাহ আপনি একেবারে আড়াইতে পাবেন। ঠিক আছে? সো এই সলিড টাইপের জিনিসগুলো ভুল করা যাবে না। আচ্ছা ফিগার আপনি সব কি পেন্সিল দিয়ে দিবেন? এটা আপনি পেন্সিল দিয়েও দিতে পারেন, আপনি কলম দিয়েও দিতে পারেন। বাট এটা আপনার কিন্তু লেখার স্পিডের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে? সো আমি চেষ্টা করছিলাম পেন্সিল দিয়েই লেখার। এবং আমার কাছে ২ টা পেন্সিল আমি পরীক্ষার খাতায় নিয়ে গেছিলাম, যাতে করে আমার ওই যে শার্প করতে না লাগে। একেবারে শার্প করা মোটামুটি ভালো পেন্সিল ছিল, 2B পেন্সিল। ওকে। এটা এক্কারে মাস্ট। এটা আপনি পাবেন। এটা সিওর শট। ঠিক আছে? তারপরে এই যে এটা নিয়েও আমরা বলছি ওইটার মধ্যে। এখানে মনেই আছে হয়তোবা বলতে কি বুঝো? হ্যাঁ, প্রত্যেকটা বলতে কি বুঝো? এই টাইপের কোয়েশ্চেন গুলা আমি করছিলাম। ঠিক আছে? সো এটা কিন্তু আপনার জন্য খুবই ইম্পোর্টেন্ট। এটা আপনি অবশ্যই এক্কারে ফুল ফর্মটা এট লিস্ট জানবেন। প্রত্যেকটার হচ্ছে ফুল ফর্ম জানবেন। ওইটাই আপনি সোজা বাংলা ভাষায় ব্যাখ্যা করবেন। ঠিক আছে? এই যে ইপিআর রোম, ঠিক আছে? এই রোম, ঠিক আছে? সো এই RAM ROM এর বিষয়টা আপনার আসলে খুবই ইম্পোর্টেন্ট। এটা 5 স্টার ইম্পোর্টেন্ট টপিক। এখান থেকে পিএসসি কোয়েশ্চেন আসে এবং এটা হচ্ছে গিয়ে দেয়। ঠিক আছে? ওকে। আর সেকেন্ডারি মেমোরি তো আমরা জানি। হ্যাঁ, হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্কটা অনেক আগের কথা। এখানে আমি জানি অনেকে হয়তোবা ফ্লপি ডিস্ক জীবনে দেখেও নাই। হ্যাঁ, অল্প কয়েকটা এমবি এখানে ঢুকানো যাইতো। এটা এই দুনিয়ায় চলে গেছে। সিডি, ডিভিডি, হ্যাঁ, এই জিনিসগুলোও চলে গেছে, হারায় গেছে এই যুগে এসে। ওকে, আচ্ছা। আ এই তো ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, হ্যাঁ, এগুলো মানে এত একটা ইম্পোর্টেন্ট না। এত একটা গুরুত্বপূর্ণ না। অনেক আগের কাহিনী। ঠিক আছে? এর চেয়ে বড় আপনার কোয়েশ্চেন আসতে পারে, ও আহ হ্যাঁ, আচ্ছা কত যে রাইট করছেন। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা তাহলে ভুলে গেলাম কেন এই টার্মটা? আমরা যে মুভি-টুভি হাবিজাবি গুলা দেখি, এটা কি ওটিটি প্ল্যাটফর্ম, রাইট? আমি কি ভুল বলছি না ঠিক বলছি? একটু বলেন তো? ওটিটিই তো? হ্যাঁ, হ্যাঁ। এই ওটিটির ফুল ফর্ম কি? ঠিক আছে? সো এই ধরনের জিনিসগুলা ওভার দ্য টপ। ঠিক আছে? হ্যাঁ, ওটিটি, ওভার দ্য টপ। ঠিক আছে? সো এই টাইপের জিনিসগুলা কিন্তু আপনার আসতেই পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলা মডার্ন জিনিস। হ্যাঁ? তারপরে আপনার এখানে এআই নিয়ে কোয়েশ্চেন আসতেই পারে। এটা কিন্তু আপনার এই সাবজেক্ট রিলেটেড। আপনার 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। হ্যাঁ? আপনাকে মেশিন লার্নিং নিয়ে কোয়েশ্চেন আসতেই পারে। ঠিক আছে? আপনি সিওর থাকেন আপনি স্মার্ট বাংলাদেশ নিয়ে কোয়েশ্চেন পাবেন। ঠিক আছে? স্মার্ট বাংলাদেশ, আপনার বাংলাদেশ ইন্টারন্যাশনাল, ঠিক আছে? সব জায়গা থেকে আপনার আসে। ঠিক আছে? সো এই জিনিসগুলা কিন্তু আপনার রিলেভেন্ট। ইভেন হ্যাঁ, ভেরি গুড জিপিটি এগুলা নিয়ে আপনার কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? সো আপনি এগুলার সাথে রিলেট করবেন। আপনি নিশ্চয়ই বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড কোন একটা রচনা আপনি দেখবেন। ঠিক আছে? সো এই বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড রচনায় আপনি যখন দেখবেন, তখন দেখবেন আপনি এই যে জিনিসগুলা পড়ছেন, এই জিনিসগুলা এড করা যাচ্ছে। এইটার নলেজটা আপনি ওইখানে লাগাবেন। ঠিক আছে? সো তখন আপনার জিনিসগুলা খুবই কানেক্টিভিটি বাড়বে। আবার ধরেন আমাদের বাংলাদেশে একটা পার্ট আছে। হ্যাঁ, আমাদের সম্পদ, হ্যাঁ, বা তথ্য প্রযুক্তি রিলেটেড যেই জায়গাটা, আমরা এতগুলা আইটি পার্ক করছি, হাইটেক পার্ক করছি। ওইগুলা কিন্তু আপনার বাংলাদেশেও আসতে পারে, আপনার বিজ্ঞানেও আসতে পারে। ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু কম্বাইন করে দেখার চেষ্টা করবেন। সিডি রুম, ডিভিডি রুম এগুলো বলছি, এগুলো একটু ব্যাকডেটেড হয়ে গেছে। আসা উচিত না।
একবার একটু দেখে দিলেন। এখানে একটা জিনিস আছে বাবল মেমোরি, এটা একটু নতুন, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে মেমোরি, এক ধরনের সহায়ক মেমোরি। এই লাইনটা লিখতে পারলে আপনি হাফ নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে একটা ঋণাত্মক চার্জযুক্ত ফিল্মের উপর ধনাত্মক চার্জযুক্ত, ঠিক আছে, এই যে বাবল স্থাপন করা হয়, ঠিক আছে? এবং এটা বুঝতেছেনই, বাবলের উপস্থিতি হইলে 1, এটা নর্মাল একটা কমন ইয়া, অনুপস্থিতি হইলে 0। এই 1 থেকে 2 লাইন লিখতে পারলেই আপনি নাম্বার পাবেন। এটা আপনার জন্য একটু নতুন হইতে পারে, তাই হচ্ছে গিয়ে বলে দিলাম। ম্যাগনেটিক টেপ তো জানেনই। এই আর পেরিফেরাল ডিভাইসের মধ্যে, হ্যাঁ, এগুলা কোনগুলা ইনপুট ডিভাইস, কোনগুলা আউটপুট ডিভাইস, এগুলো আপনারা জানেন, ঠিক আছে? আবার কোনগুলা হচ্ছে বোথ ডিভাইস, এগুলো হচ্ছে গিয়ে জানেন। এর মধ্যে ইম্পর্টেন্ট আমি বলতে পারি ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস, এই জিনিসগুলো আসে। এবং আউটপুট ডিভাইসের মধ্যে এই প্লটার, এটার কাজ কি? হ্যাঁ, প্রিন্টারের প্রিন্সিপাল, এটার প্রিন্সিপালটা আসতে পারে। প্রিন্টারের প্রিন্সিপাল, এটার মধ্যে প্রিন্টারটা ইম্পর্টেন্ট। ভাই এই যে স্পিকারেরটা, এটা কিন্তু আপনার ইয়াতেও, ইলেকট্রিক্যালের পার্টেও, ইলেকট্রিক্যাল, দেখেন আমি যে কোশ্চেনটা লিখছিলাম ওইখানে কিন্তু ছিল স্পিকারের প্রিন্সিপাল। এটা ঠিক উল্টাই হচ্ছে গিয়ে আপনার ওই যে মাইক্রোফোন, রাইট? মাইক্রোফোন বা এরকম, এই যে দেখি এখানে আছে নাকি, আহ এখানে তো নাই। হ্যাঁ, আমি যেটা দিয়ে কথা বলতেছি মাইক্রোফোনটা দেখতেছি না কেন, নাই, ঠিক আছে? সো মাইক্রোফোনের প্রিন্সিপাল, এই তো, ঠিক আছে? সো এই টাইপের জিনিসগুলা কিন্তু আপনার ইয়াতেও আসতে পারে, আপনার হচ্ছে যে ইলেকট্রিক্যালের পার্টটাও আসতে পারে, ঠিক আছে? সো এই ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এইটা হচ্ছে কমন ডিভাইস। হ্যাঁ, এই তো, এই যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এবং এটার কাজ, হ্যাঁ, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রোমের ভিতর থাকে, আমি যখন রোম পড়াইছিলাম তখন এটা আমি আপনাকে বলছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা দেখেন, এটা কিন্তু আমি মনে হয় আমি যে খাতাটা আপনাদের দেখাইছি ওই খাতায় ছিল, ঠিক আছে? এবং এটা হয়তো আমি খুবই খুবই শর্টে 2 লাইনের মধ্যে আমি লিখতে পারছি। এত কিছু লেখার আপনার জীবনও পরীক্ষায় সময় পাবেন না, ঠিক আছে? এবং এটার কাজটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওইটা যদি আপনি লেখেন, এখানে আপনি ধরেন 4টা থেকে 5টা কাজ দিবেন, হ্যাঁ, সুন্দর করে লিখবেন। এগুলো আপনার কমন কোশ্চেন আসার প্রবাবিলিটি বেশি, এই কোশ্চেনগুলো আপনি ফাটায় লিখবেন। যেমন আমি আপনার বলি, আপনি ধরে নিতে পারেন যে 10টা কোশ্চেনের মধ্যে আপনি 7টা কোশ্চেন কম্পিউটারে শিওর শট কমন পাবেন, ঠিক আছে? ওই কোশ্চেনটাতে যে আপনার 2.5 নাম্বার আসে, ওগুলো ভুল করা যাবে না। যদি সিপিইউর গঠন আসছে আপনি সুন্দর করে লিখলেন না, হ্যাঁ, আপনার হচ্ছে গিয়ে ক্যাশ মেমোরি আসছে, আপনি সুন্দর করে ফিগার রাখলেন না, ঠিক আছে? আপনাকে ধরেন ম্যালওয়্যার আর ভাইরাসের পার্থক্য বললো, আপনি ওইটা লিখলেন না, ঠিক আছে? তখন কিন্তু আপনি একটু পিছায় যাবেন, ঠিক আছে? সো এই পারা জিনিসগুলা বিসিএস এ ভুল করা যাবে না, এগুলো খুব সুন্দর করে আপনাকে লিখতে হবে। ওকে, সো হ্যাঁ, ফিগার দিলে তো অবশ্যই টাইম কম লাগবে। আপনার লিখতে হবে কম। ঠিক আছে? সো এখানে দেখেন এই যে লাস্ট বিসিএস এর কোশ্চেন ডিজিটাল কম্পিউটারে ব্লক এনে, এটা সিওর শট একটা অল টাইম ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইক্রো প্রসেসর ও মাইক্রো কন্ট্রোলার, হ্যাঁ, দ্যাট ইজ এই পার্থক্য টাইপের কোশ্চেন আপনার আসে। রোম, র‍্যাম এবং রোম, ভাই এটা যে কি যে 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? এটা আমার কোন একটা বিসিএস এ আসছিল, হ্যাঁ? আমি হচ্ছে এটা আমি পারি নাই। এটা ছাড়া মোটামুটি সবগুলাই পারছিলাম। ঠিক আছে? এই এটা ছাড়া সবগুলা পারছিলাম। এগুলা লেখলেই কিন্তু মানে 2.5 তে 2.5, 2 এ 2। আমি 2 পাইছিলাম। 2 পাইছিলাম মানে পাবো আরকি, পাওয়ার কথা ছিল। তারপরে এই যে কম্পিউটার বায়াসের কাজ, এটা খুবই ইম্পর্টেন্ট। হুম? কিভাবে কাজ করে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাজ, এইটার প্রথমটা হচ্ছে গিয়ে সেম। ক্যাশ মেমোরি কি কাজে ব্যবহার করা হয়? কম্পাইলার এবং ইন্টারপ্রেটার, এটা এর পরের ক্লাসে পড়ানো হবে, হ্যাঁ? বাট একটার সাথে আরেকটা লিঙ্ক। আধুনিক কম্পিউটারের প্রধান কাজ, দেখেন ওই যে ওই একই জিনিসই কিন্তু ঘুরে ফিরে করছে। ঠিক আছে? আচ্ছা, অপারেটিং সিস্টেম, এটা এর অন্য টপিকের, এই টপিকের না। কম্পিউটার ভাইরাস, হ্যাঁ? আচ্ছা, আমি আপনাদের একটা কোশ্চেন করতেছি, যেহেতু ভাইরাসের কথা বলছে, সেটা হচ্ছে এই যে ম্যালওয়্যার আর ভাইরাস কোনটার অংশ? কোনটার অংশ? ভাইরাস কি ম্যালওয়্যারে, না ম্যালওয়্যার ভাইরাসে? মানে বড় ভাইকে, ওইটার ছোট ভাইকে। ম্যালওয়্যার ভার্সেস ভাইরাস, একটু অ্যান্সার দিয়েন তো। কোনটা আসলে বড়, এটা আমারে জাস্ট বলেন। হ্যাঁ, এই তো কারেক্ট অ্যান্সারটা পাইছি, ভুল অ্যান্সারও দিছেন। এখানে ম্যালওয়্যারটা হচ্ছে গিয়ে বড় ভাই, ভাইরাসটা হচ্ছে গিয়ে ছোট ভাই। দ্যাট মিনস
ভাইরাস হচ্ছে ম্যালওয়্যারের একটা পার্ট। আরেকবার রিপিট করতেছি, ভাইরাস হচ্ছে ম্যালওয়্যারের একটা পার্ট। হ্যাঁ, ম্যালওয়্যার ইজ গ্রেটার দ্যান ভাইরাস। ঠিক আছে, এটা আপনারা একটু মাথায় রাখেন। হ্যাঁ, এই টাইপের জিনিসগুলো পরীক্ষায় আসে। দেখেন, আমি আমার 41 বিসিএস এর একটা ভুল বলি। ভুল হচ্ছে কি, আমি কোশ্চেনটা দেখছি ঠিক মতো, বাট আমার মাথায় এটা ভুল ভাবে নিছে। যেটা হচ্ছে, আমি পরীক্ষার এই ম্যালওয়্যারটা দেখছি, আমার এটা মনে হয় 41 বিসিএস এ আসছিল ম্যালওয়্যার। আমি এটা রিড করছি ফার্মওয়্যার নামে। ঠিক আছে, এবং আমি আমি এটা লিখে দিয়ে আসছি। বাসায় এসে আমি চিন্তা করলাম, এটা আমি কি লিখছি। ঠিক আছে, তো এরকম একটা বড় সড়ো পরীক্ষায় এরকম ছোটখাটো 2-3টা ভুল হয়। এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। সো এটা যেহেতু 900 নম্বরের পরীক্ষা, টেস্ট ম্যাচের মধ্যে আপনার 10 ওভার খারাপ যাইতেই পারে, বাট ওভারঅল জিনিসটা আসলে ভালো হওয়াটা ইম্পর্টেন্ট। এই তো। চলেন, এগুলা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এই যে কম্পিউটার বাস, সিপিইউ, এগুলো আসলে জানা উচিত। এই যে দেখেন, স্বাস্থ্য খাতে এগুলো একটা বায়বীয় কোশ্চেন, এগুলো আপনি পাবেন। ঠিক আছে, আচ্ছা, এই যে কম্পিউটার কম্পোনেন্ট, স্মৃতির বিন্যাস, ক্যাশ মেমোরি, দেখছেন ক্যাশ মেমোরি অনেকবার আসছে, এটা চিত্র সহ, এটা ফিগার সহ আপনি মাস্ট শিখবেন, মানে শিখবেনই। ঠিক আছে, সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, এগুলো হচ্ছে অন্য টপিকের পড়া, আজকের টপিকের না। আচ্ছা, এই তো। আকার আয়তনের ভিত্তিতে কম্পিউটার কয়ভাবে বাইক করা যায়, এই যে হাইব্রিড, হাইব্রিড আপনার আসতে পারে, সুপার কম্পিউটার। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেন গুলো আপনার আসিতে পারে। ঠিক আছে, আচ্ছা, মাউস, রাউটারটা কিন্তু অন্য টপিকের। মাউসটা আজকের টপিকের। আচ্ছা, ষষ্ঠ প্রজন্মের বৈশিষ্ট্য। ঠিক আছে, ষষ্ঠ যেহেতু আসছে, সেহেতু আপনার পঞ্চম আসতে পারে, চতুর্থ আসতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট। ফিফথ এবং সিক্সথ মধ্যেই আসার প্রবাবিলিটি বেশি। ঠিক আছে, এই তো। তো এই ছিল আপনাদের সাথে অফিসিয়ালি আজকের এই ক্লাসটা। এবং হচ্ছে কি, আমি তো পরীক্ষার আগের রাতে সাজেশন ক্লাস করছিলাম। হ্যাঁ, এটা তো আসলে আপনাকে আসলে সাজেশনই করা উচিত আপনাদের। হ্যাঁ, এই তো। সো এই আর এটার এই যে এই লেকচার শিটের এই পরের পেজটা থেকে আপনারা এই ইয়াটা পাবেন। ঠিক আছে, এটা এটার সাথেই কানেক্টেড, কোনো টেনশনের কারণ নাই। ক্লাসটা শেষ হইলেই, টাইমটা শেষ হলেই এই পিডিএফটা আপনাদেরকে ভাই আমি আপলোড করে দিব। টেনশনের কোনো কিছু নাই। ঠিক আছে, এই তো। তো অফিসিয়ালি ক্লাসটা শেষ। স্ট্যাক কোয়ারি, এটা মনে হয় ভাই অন্য টপিকের জিনিস, এটা আমার জানা নাই, সরি। ওকে, সো এই ছিল অফিসিয়ালি আপনাদের সাথে আমার ক্লাস। আপনাদের সাথে আজকের ক্লাসটা নিয়ে আমার খুব ভালো লাগছে। এন্ড হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ যদি সবকিছু ঠিক থাকে, হয়তোবা আমি বাংলাদেশ ক্লাসটা নিব। এবং আমার ইচ্ছা আছে বাংলাদেশে আমি কিভাবে কোশ্চেনটা লিখছি, হ্যাঁ, এই কোশ্চেন লেখার প্যাটার্ন কতটুকু এবং কোশ্চেনে কি কি ছিল, ওগুলো আমি হয়তোবা উল্লেখ করতে পারবো সুন্দরভাবে। ঠিক আছে, সো এই ছিল আজকের মতো ক্লাস। তো আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনারা লেগে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দরভাবে ক্লাসটি শেষ করার জন্য। আপনিও ভালো থাকবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই এবং আপুরা, একটা পোল লঞ্চ করা আছে আপনাদের উদ্দেশ্যে, কাইন্ডলি সবাই পার্টিসিপেট করুন। আর এখন যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন নেই তেমন একটা? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দেবো। এই যে মাত্রই তো ক্লাসটা শেষ হলো, 9টার আগে আসলে আপলোড করা যাবে না, দ্যাটস ওয়াই। তো একটু আপনারা অপেক্ষা করুন, আর 9টার পরপরই আমরা এটা হচ্ছে আপলোড করে দিচ্ছি। জি তুষার ভাই, আপনি চাইলে কোশ্চেন করতে পারেন।
হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? আমি উত্তরণের কারোর সাথে কথা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, বলুন ভাইয়া, শুনতে পাচ্ছি আমি। যে ভাইয়া, আমাদের হচ্ছে এর আগে একটা মানে ম্যাথ ক্লাস ছিল যে একদিনে 5-6টা চ্যাপ্টার। হ্যাঁ, মানে লাস্ট যেই আপনার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, তারপর হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, তারপর হচ্ছে দূরত্ব উচ্চতা বিষয়ক, দেন হচ্ছে আহ, আহ, পরিমিতির হচ্ছে সরল ক্ষেত্র ঘনবস্তু, দুইটাই ছিল। তো আহ, এখন ওই কত ওই নাম্বার লেকচার একটু এটা কি বলতে পারবেন ভাইয়া? যে বলছি, এখানে ওই দিন দুইটা লেকচার একসাথে ছিল। আচ্ছা, হ্যাঁ, ডাবল লেকচারের ক্লাস ছিল, ওকে। হ্যাঁ, ডাবল লেকচারের ক্লাস ছিল। সো ভাইয়া, আমার কথাটা হচ্ছে যে আমরা তো ভাইয়া হচ্ছে ক্লাসগুলো নেই হচ্ছে যে একটু বোঝার জন্য। তো সেদিন আসলে এই যেই পার্টটুকু হচ্ছে করিয়েছিলেন ওই দিন, কোন ভাইয়া যেন ক্লাস নিচ্ছিলেন আমার মনে নাই, উনি যথেষ্ট এফোর্ট দিয়েছেন। হ্যাঁ, ওনার মানে আমার হচ্ছে ন্যূনতম কোনো ইয়ে নাই ওনার এফোর্টের প্রতি। কিন্তু এই আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, উত্তরণও তো এতদিন যাবত হচ্ছে ক্লাস নিচ্ছে, উত্তরণ তো জানে যে আচ্ছা এই জায়গাটাতে একটা বিশাল মার্কস হচ্ছে থাকে রিটেন এক্সাম, এই যে চ্যাপ্টার গুলো ওই দিন ছিল আর কি। তো এই ক্লাসটা যে ডিজাইন করলো, মানে ওনার কি আসলে এই জায়গাটাতে খেয়াল ছিল না যে আহ, এত ইম্পর্টেন্ট সবগুলা টপিক একদিনে, হ্যাঁ, দেওয়াটা মানে আমি আমি জানি না, কিন্তু আমার 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 মনে হয় 80% স্টুডেন্ট যারা ম্যাথ নিয়ে প্রবলেম ফেস করবে তারা হচ্ছে যে বলবে যে ওই টপিক গুলাতে হচ্ছে যে ওনারা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে। হ্যাঁ, তো ওই ক্লাসগুলা মানে একদিনে ওই ক্লাসগুলা সবগুলা দেওয়ার মানে আমি আহ, আজ পর্যন্ত জানি না আর কি, যে কি করলো এটা। হ্যাঁ, তো ওই মানে আমরা ধরেন ইভেন এইখানে সবাই ফুল কোর্সটা যারাই নিয়েছে, আমার মনে হয় যে সবার হয়তো সব কোর্সে মানে সবগুলো সাবজেক্টে হয়তো দরকার নাই অত বেশি হেল্পের। হ্যাঁ, কিন্তু তারপরেও ওভারঅল নিয়ে নিয়েছে আর কি। হয়তো কারো সায়েন্সে খুব বেশি দরকার, মানে এটা আমার আমার অপিনিয়ন আর কি। আমি আমি মনে করি আর কি, এরকম হয়তো সায়েন্সে বেশি দরকার, ম্যাথসে বেশি দরকার, কারো হয়তো ইংলিশটা অনেক বেশি দরকার। তো ওই পারপাস থেকে নেওয়া। এখন এইভাবে যদি ক্লাস ডিজাইন করেন, অ্যাকচুয়ালি কি আমাদের খুব একটা লাভ হয় বলে আপনারা মনে করেন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি বুঝতে পেরেছি। আসলে একটু প্রবলেম হয় ডাবল লেকচারের ক্লাস বলতেই, একটু হয়তো আপনাদের উপর প্রেশারটা অনেক বেশি চলে যায়, এটা ঠিক। বাট ডাবল লেকচার আমার আমাদের চাইতে প্রেশারের চাইতে বড় ব্যাপার কি ছিল ভাইয়া, ওই দিন ধরেন আমি পার্সোনালি আমার কথা যদি বলি, আমি ওই দিন হচ্ছে যে ক্লাসটা যদি 8 ঘন্টা হইতো আমি 8 ঘন্টাই করতাম। প্রেশারটা কিন্তু এখানে মেইন ব্যাপার না ভাইয়া, ব্যাপারটা হচ্ছে টপিকটার ইম্পর্টেন্স। একটা টপিক আসলে কতটুকু, মানে আপনি হচ্ছে যে ভাইয়া বেয়াদবি নিয়েন না আমার কোনো কথায়, মানে আমি জাস্ট না না বোঝানোর ভাইয়া, চেষ্টা আপনি করছি। অসুবিধা নেই, বলতে পারেন। তো আমার মানে 8 ঘন্টা হলে আমি 8 ঘন্টাও করতে রাজি ছিলাম ওই টপিকের ক্লাসগুলো। হ্যাঁ, আমি যেহেতু পারি না, আমাকে করতে হবে। ওই প্রেশার আসলে এখানে আমার মুখ্য বিষয় না। মুখ্য বিষয় ছিল যে আহ, কোন টপিকটা আসলে কতটুকু সময় মানে রিকোয়ার করে বা ডিমান্ড করে, সেই জিনিসটা তো আমার ধারণা যে যারা এই কোর্সটা ডিজাইন করে তারাও মোটামুটি জানে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ধরেন আমাদের রিটেন পোর্শনের, ম্যাথসের রিটেন পোর্শনের 50 মার্কসের মধ্যে দেখা যায় যে ওই দিনই কমপক্ষে হচ্ছে 16 মানে 15 থেকে 20 মার্কস, 20 মার্কসের মতো মনে হয় শুধু ওই টপিক গুলোতেই ছিল। হ্যাঁ, মানে আসে ইউজুয়ালি আরো বেশি আসে, সরি 20 মার্কস না, আরো বেশি আসে ওই জায়গাটা থেকে। তো ওই 20-25 মার্কসের ক্লাস আসলে আমরা একদিনে করে ফেললাম। সেখানে ওই ভাইয়া, যে ভাইয়া ক্লাসটা নিলেন, উনি আসলে ওনার সর্বোচ্চ দিলে কতটুকু করতে পারতেন, উনি সর্বোচ্চই দিয়েছেন এটা আমি জানি, মানে ওই ক্লাসটাতে আমি প্রেজেন্ট ছিলাম। তো উনি কতটুকুই বা দিতে পারতেন। তো এই জায়গাটা একটা ব্যাপার আর কি ভাইয়া। আচ্ছা এরকম আরো ঠিক আছে ক্লাস ভাইয়া। হয়েছে, এরকম বু- আরো ক্লাস হয়েছে আর কি। এই শুধু যে এটাই না, মানে শুধু যে ওই ক্লাসটা এটাই না, মানে আমার এখনো হচ্ছে ওইটা মনে আছে। এবং ওই আমি এখনো ওই জায়গাটা আটকে আছি, সেই জন্য হচ্ছে জাস্ট আজকে এইটার কথা বললাম আর কি। এরকম আরো ক্লাস হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার মানে কথাটা বুঝতে পেরেছি ফাইনালি। আমি দেখছি এটা অথরিটিকে আমি জানিয়ে দিচ্ছি, যেন ফিউচারে এরকমটা আসলে না হয়, বা যে ক্লাসটা চলে গেছে ওটার ব্যাপারে আর কোনো মানে কিছু করা যায় কিনা। হ্যাঁ, আর আমি পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে চ্যাট বক্সে আমাদের কোঅর্ডিনেটর ভাই যে মামুন ভাই, ওনার নাম্বারটাও দিয়ে দিচ্ছি। আপনাদের যদি কোনো ধরনের মনে করেন অবজেকশন থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে হেল্পলাইনেও কল করে এটা বলতে পারেন, ওকে। আর তাছাড়া কোনো পরামর্শ যদি থেকে থাকে সেক্ষেত্রে তাহলে ওই নাম্বারটাতে কল করে কাইন্ডলি একটু বলে দিলেই হয়ে যাবে আশা করি। ঠিক আছে। জি ভাইয়া, ওকে ওকে ভাইয়া, আর আপনার এই কমেন্টসটার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখি ভাই, আমরা আশা করি এটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে। ওকে ভাই।
তো আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে ভাইয়া বলতে পারেন। আচ্ছা, আপনাদের আর আর কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা ক্লাসটা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাসে আবার কথা হবে।